Mirchi Plus presents Har Him Horror. মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই নিস্তব্ধতায় শহুরে কান অভ্যস্ত নয়। এ কথা অবশ্য চার বন্ধুর দল এখানে পা রাখা মাত্র বুঝতে পেরেছিল। ঘন কুয়াশা মাখা উপত্যকায় বাহ্যিক কোনো উটকো শব্দ নেই, সারাক্ষণ ট্রাফিকের কোলাহল নেই, আছে শুধু আদি অনন্ত নীরবতা। আর সেই নৈঃশব্দকে যোগ্য সঙ্গত করে চলেছে দু একটি অপূর্ব ধ্বনি। থেকে থেকে শোনা যাচ্ছে মেঘের গুরু গুরু গর্জন। উপত্যকার অনেকটা নিচে একটা ঝোড়া তীর তীর করে বয়ে চলেছে। কান পাতলে তার শব্দ শোনা যায়। অনর্গল পাহাড়ি পাখির দল গাছ থেকে গাছে ডেকে চলেছে। ওরা চারজন ছাড়া রাস্তায় আর জনমানুষ নেই। যে গাড়িটা নামিয়ে দিয়ে গেল সেও ভাড়া বুঝে উতরাইয়ের পথ ধরেছে। স্বাভাবিক, কেই বার এই আবহাওয়ায় শখ করে বাইরে থাকতে চায়। গতকাল রাতে একটানা বৃষ্টি হয়েছে অনেকক্ষণ। পাতলা কুয়াশার শালগায়ে শুয়ে থাকা অঞ্চলটাকে মনে হচ্ছিল জল রঙে আঁকা ছবি। তার কিছুটা মিশে গেছে ধূসর কুয়াশায়, কিছুটা স্পষ্ট। পিচ রাস্তা থেকে একটা কাঠের সিঁড়িতে কয়েক ধাপ উঠলেই হোমস্টের দরজা। সবুজের অন্তত 10-12 রকমের শেডওয়ালা জঙ্গলের মধ্যে বাড়িটার উজ্জ্বল নীল দেওয়াল দূর থেকে স্পষ্ট দেখা যায়। দরজায় বড় করে নিয়ন সাইনবোর্ড লাগানো, প্যারাডাইজ হোমস্টে। দিনের বেলা বলে অবশ্য সে সাইনবোর্ড জ্বলছিল না। সব মিলিয়ে একটা পারফেক্ট ব্রিটিশ থ্রিলারের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। শ্যাওলা ধরা পাহাড়ে কাঠের সিঁড়িতে সাবধানে পা ফেলে ফেলে দেবু কখন যেন উপরে উঠে গেছিল। সে সদ্য কেনা মিররলেস ক্যামেরায় ফটাফট ছবি তুলতে তুলতে বলল, ওহ, খাসা জায়গা মাইরি, এখানে ভূত থাকবে না তো কোথায় বা থাকবে? মেঘলা আকাশের প্রেক্ষাপটে তাকে অপূর্ব লাগছিল। লম্বা দোহারা চেহারা, মাথায় কোঁকড়ানো চুল, ফর্সা রং, রোদ না উঠলেও চোখে একটা কেতার সানগ্লাস ঝুলিয়ে রাখা। ভূত না হোক, এখানে অলৌকিক এবং অলক্ষণে কিছু একটা যে রয়েছে তা অপর্ণার অনেকক্ষণ ধরেই মনে হচ্ছে। তার শ্যামলা মুখে দুশ্চিন্তার স্পষ্ট ছাপ, ভাবুক চোখের তলায় রাত জাগার ক্লান্তি। গাড়ি থেকে নেমে সে নীল স্কার্ফটা ভালো করে জড়িয়ে নিল, কুঁকড়ে দাঁড়ালো। এমনিতেই ওর উচ্চতা বেশি নয়, শীতে কুঁকড়ে যাওয়ায় ওকে আরও ছোটখাটো লাগছিল। গাড়ির দরজা খুলতেই অপর্ণার নাকে একটা ভ্যাপসা গন্ধ ভেসে এসেছিল। পাহাড়ি সোঁদা গন্ধ নয়, সে তো বৃষ্টির পর থাকবেই, বরং বহুদিন পর বন্ধ ঘরের পাল্লা খুললে যেমন একটা ভ্যাপসা গন্ধ পাওয়া যায়। গাড়ির দরজা খুলেও অপর্ণা তেমনই টের পেয়েছিল। তবে এসব কথা এখন থাক। এই সুন্দর নিসর্গের মাঝে এই খচখচানিগুলোকে সাময়িক দূরে সরিয়ে রাখা যাক। রাজের মালপত্র টেনে বার করতে গিয়ে অপর্ণা দেখল তার কটকটে কমলা রঙের জ্যাকেট আর আকাশি জিন্স অত্যন্ত বেমানান। কানে গুঁজে রাখা ইয়ারপডে কি বিদেশি গান শুনে মাথা ঝাঁকাচ্ছে ওই জানে। মনে হচ্ছে কোত্থেকে একটা 6 ফুটের জন্তু বেরিয়ে এসে বনে তাণ্ডব করছে। এই ছেলেটার যদি সামান্য কাণ্ডজ্ঞান থাকে। দলের চতুর্থ সদস্য শ্রেয়ার অবশ্য বাকিদের নিয়ে ভ্রুক্ষেপ নেই। সে নিজের মনে হাওয়ায় দুলতে থাকা পাহাড়ি ফুলের রিল বানাচ্ছে। যেই নেটওয়ার্ক আসবে সঙ্গে সঙ্গে সেই রিল ইনস্টাগ্রামে আপলোড করবে। জোলো হাওয়ায় তার ফর্সা কপালে চুলগুলো উড়ে এসে পড়ছিল। বিন্দুমাত্র বিরক্ত না হয়ে কপাল থেকে চুল সরিয়ে সে কাজ করে যাচ্ছিল। তার মুখে একটা সরল হাসি লেগে আছে।
ওর মুখটা এমনিতেই খুব নিষ্পাপ। কালো ফ্রেমের চশমার ফাঁকে গভীর চোখ দুটোই বলে দেয় মানুষ হিসেবেও কতটা সংবেদনশীল। পাহাড় কি মানুষকে দার্শনিক করে তোলে? হঠাৎ ও বন্ধুদের নিয়ে এত তলিয়ে ভাবছে কেন? অপর্ণা আপন মনেই হেসে ফেলেছিল। তারপর সিঁড়ি বেয়ে হোমস্টের দরজায় উঠল। রিসেপশনে ঢুকতেই যেন এক ঝলক দমকা বাতাস কোত্থেকে উড়ে এসে ওর হাড় কাঁপিয়ে দিল। অথচ কোথায় হাওয়া? একটা বড় ফুলদানিতে ভর্তি পাহাড়ি ফুল, একটাও কাঁপেনি। অপর্ণা বুঝল এই বাড়িতে সত্যিই গন্ডগোল আছে। প্রৌঢ় কেয়ারটেকার পেম্বাকে সে 4 জনের পরিচয়পত্র ধরিয়ে দিয়েছে। অল্প ভাঁজ পড়া মুখের আড়ালে লুকিয়ে থাকা ঘোলাটে চোখ দুটো নিয়ে পেম্বা মন দিয়ে মিলিয়ে নিচ্ছে সেসব খুঁটিনাটি কাগজপত্র। পরিপাটি করে সাজানো কাঠের ঘরটায় বেশি আলো ঢোকে না। আজকের এই মরা রোদ তো একেবারেই উজ্জ্বল নয়। দেওয়ালে ঝোলানো হলদেটে আলোয় ঘরটা মোটামুটি দৃশ্যমান হয়ে আছে। এই পরিবেশে পেম্বার দিকে অনেকক্ষণ তাকালে কেমন যেন অস্বস্তি হয়। মনে হয় লোকটার বয়সের কোনো গাছপাথর নেই। কালের অতল থেকে উঠে এসে অপর্ণাদের হাতে তুলে দিচ্ছে ঘরের চাবি। লম্বা কাঁচ ঘেরা বারান্দা পেরিয়ে নিজের ঘরে ঢুকতে গিয়ে অপর্ণা দেখল বাইরে পাহাড় শৃঙ্গের মাথায় ঘনিয়ে আসছে গাঢ় ধূসর মেঘ। রিসেপশনের দিকে তাকিয়ে অপর্ণা দেখল পেম্বা ভ্রু কুঁচকে শটান তাকিয়ে আছে ওর দিকে। সেই দৃষ্টিতে কেমন যেন অস্বস্তি হয়, যেন অপর্ণার মনে কি চলছে লোকটা তা হুবহু পড়ে নিতে পারছে। দুপুরের দিকটায় ওরা 4 জন বেরোবে ভেবেছিল, কিন্তু বিধি বাম। আকাশ কালো করে এলো ঝেঁপে বৃষ্টি, সেই সঙ্গে হোমস্টের ভেতরে লোডশেডিং। অপর্ণা আর রাজ দেবু আর শ্রেয়ার ঘরে এসে বসেছে। জানলার সার্সি দিয়ে বাইরে প্রলয়ঙ্কর বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে সভ্যতার সঙ্গে ওদের 4 জনের সংযোগ এই বৃষ্টিতেই পুরোপুরি ধুয়ে যাবে। ওরা থেকে যাবে বিচ্ছিন্ন দ্বীপের মতো, একা। জেনারেটরের ব্যবস্থা নেই। কারেন্ট কখন আসবে কে জানে। আদৌ আজ রাত্রে আসবে কি না তারও ঠিক নেই। ফোনেও নেটওয়ার্ক নেই। রাজ, দেবু আর শ্রেয়া নিজেদের মধ্যে খুনসুটি করছে বটে, কিন্তু সেই আড্ডায় অপর্ণা কিছুতেই মন বসাতে পারছে না। তার কেবলই মনে হচ্ছে ওই ইউটিউব ভিডিওটা মিথ্যে নয়। এই বাড়িতে সত্যিই কিছু একটা আছে। এই বাড়িতে পা রাখা ইস্তক একটা অস্বাভাবিক গন্ধ তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। কোনো নির্দিষ্ট গন্ধ না, বরং অনেকগুলো গন্ধের মিশেল। বৃষ্টি ভেজা মাটির ঘ্রাণ, পচা মাংস আর বদ্ধ ঘরের গন্ধ একটা জায়গায় এসে মিশলে যা হবে, সেরকম একটা গন্ধ অপর্ণার নাকে লেগে আছে। কিন্তু ও নিশ্চিত বাকিরা কেউ এটা পাচ্ছে না। তাহলে একবার না একবার অন্তত বলতো। গোটা ঘটনার সূত্রপাত একটা ইউটিউব ভিডিও থেকে। দেবু আর শ্রেয়া একটা ইউটিউব চ্যানেল চালায়, সেখানে বিভিন্ন রকমের কন্টেন্ট আপলোড করে। দেবুর একটা ক্যামেরা আছে, ছবিটা মোটামুটি তুলতে পারে। শ্রেয়া এডিট থেকে শুরু করে বাকি টেকনিক্যাল দিকগুলো দেখে। ফুড ভ্লগিং থেকে শুরু করে পরিচিত 2-4 জনের প্রি ওয়েডিং ভিডিও, অনেক কিছু করে ওরা আপলোড করেছিল, কিন্তু কিছুতেই নাম করতে পারেনি। এমন সময় আচমকা দেবু একটা ইউটিউব ভিডিও দেখতে পেয়েছিল। একটা ছেলে সেই ভিডিওতে এই প্যারাডাইজ হোমস্টের কথা বলেছিল। এই হোমস্টেটা নাকি ভুতুড়ে। তখনই দেবুর মাথায় এখানে আসার ভূত চেপেছিল। রাজ, শ্রেয়া আর অপর্ণাকে দেবু বলেছিল, শোন ওখানে যাই, কিছু না হোক একটা অফবিট গ্রামে গিয়ে ট্রাভেল ব্লগ করা যাবে, প্রচুর ভিউজ আসবে। আর এর উপর যদি একটু হরর এলিমেন্ট অ্যাড করে দিই না, তাহলে তো রাতারাতি 1 লাখ সাবস্ক্রাইবার্স।
শ্রেয়ার দ্বিমত ছিল না। রাজের তো মদ খাওয়া আর বাজে বকার সুযোগ হলে ধাপার মাঠে বেড়াতে যেতেও আপত্তি নেই। তাছাড়াও তার বাবা মা একসময় চা বাগানের ম্যানেজার হিসেবে উত্তরবঙ্গে দীর্ঘদিন থেকেছেন। বিয়ের আগেই যদিও চাকরি ছেড়ে দিয়েছেন, এখন কলকাতায় একটা বেসরকারি ফার্মে চাকরি করেন। তবে ভদ্রলোক একটা অদ্ভুত কারণে আর উত্তরবঙ্গে আসতে চান না। বলেন, ওই অঞ্চলে এত চাকরি করেছি, আর ওখানে যেতে ভালো লাগে না, তার থেকে আমার কলকাতা শহরই ভালো বাপু। ফলে রাজের আর পাহাড় দেখা হয়নি, তাই এই সুযোগটা আসতে ও এক বাক্যে রাজি হয়ে গেছিল। অপর্ণাই বা সেমেস্টার শেষে বাড়ি বসে কি করে? ইউটিউব ভিডিওটা অপর্ণা ছাড়া কেউই মন থেকে বিশ্বাস করেনি। ওরা মূলত বেড়াতেই এসেছে এই জায়গায়। অপর্ণার মনে একটা ক্ষীণ সংশয় ছিল বটে। এখানে এসে তার মনে হচ্ছে ওই ছোকরা ঠিকই বলেছিল, বাড়িটা ভুতুড়ে, তার প্রমাণ এই গন্ধ। এখন যেন আরো তীব্র হয়ে উঠেছে সেটা। করিডোর বরাবর ঘাতকের মতো নিঃশব্দে এগিয়ে আসছে সেই দুর্গন্ধ। অপর্ণার এসব ক্ষেত্রে একটা সিক্সথ সেন্স কাজ করে। গড় লোকের থেকে তার ইন্দ্রিয়গুলো বেশি সজাগ। যেমন গতবার পুরুলিয়া গিয়ে হয়েছিল, এই চারজনই সেবার পুরুলিয়া গিয়েছিল। ট্রেক করে ফেরার পথে জঙ্গলের মাঝে একটা ভাঙা বাড়ি দেখে ওরা চারজন ঢুকেছিল। বাড়ির চৌহদ্দিতে ঢুকেই অপর্ণার মনে হয়েছিল এই বাড়িতে ঘোরতর সমস্যা রয়েছে। এক তো সেখানে লোক থাকে না, বাড়িটা ভেঙে পড়ছে, এখানে ওখানে অশ্বত্থ বটের চারা, কিন্তু গোটা বাড়িতে যেন একটা অশুভ ছায়া ছিল, যেন এই চারজনের অনুপ্রবেশ বাড়ির বাসিন্দারা ভালোভাবে নিচ্ছে না, এবং সেই বাসিন্দাদের কেউই জীবিত নয়। একটা দালানের সামনে দাঁড়িয়ে অপর্ণা ছবি তুলছিল। আচমকা মনে হয়েছিল তার কাঁধের ঠিক পেছনে দাঁড়িয়ে কেউ তার ক্যামেরার মনিটরে উঁকি মারছে, অথচ পেছন ফিরতেই দেখে কেউ কোথাও নেই। দ্বিতীয়বার ছবি তুলতে গিয়ে তো আরোই বিপত্তি। স্পষ্ট মনে হয়েছিল পেছনে কেউ দাঁড়িয়ে আছে, তার ঠান্ডা নিঃশ্বাসটাও কাঁধের ওপর অনুভব করা যাচ্ছিল। যা হোক তা হোক করে ছবি তুলে অপর্ণা বেরিয়ে এসেছিল। বলাই বাহুল্য, ছবিগুলো স্পষ্ট হয়নি। হোটেলে ফিরে খোঁজ খবর করে জানা গিয়েছিল ওই বাড়িটা এখানকার এক ধনী ব্যবসায়ীর বাগান বাড়ি। একদিন ওই বাড়িতে ছুটি কাটানোর সময় একটা ডাকাতি হয়। ডাকাতরা প্রচুর লুটপাট তো করেই ছিল, এর পাশাপাশি স্ত্রী, ছেলে আর খোদ ব্যবসায়ীকে মেরে জঙ্গলে পুঁতে দেয়। আশ্চর্যজনকভাবে কোনো ডাকাত এরপর দীর্ঘদিন বাঁচেনি। প্রত্যেকেই অপঘাতে মারা গিয়েছিল। কেউ সাপে কেটে, কেউ পায়ে পেরেক ফুটে সেপটিক হয়ে। ওরা শুনেছিল ওই বাড়িতে ব্যবসায়ীর পরিবারের অতৃপ্ত আত্মার দল আজও ঘুরে বেড়াচ্ছে। গোটা ঘটনাটা জানতে পেরে অপর্ণার নিজের স্মৃতির কথা মনে পড়েছিল। শিরদাঁড়া দিয়ে বয়ে গেছিল হিমশীতল স্রোত, অথবা তার টাউনশিপের স্মৃতি। এখন সে পড়াশোনার জন্য কলকাতায় থাকে, কিন্তু তার বড় হয়ে ওঠা একটা মফস্বলের নির্জন টাউনশিপে। সেই সময় সেখানে লোকের তুলনায় বাড়ি বেশি, প্রায় ৮০% কোয়ার্টার ফাঁকা পড়ে থাকত। একটা সরকারি কোম্পানির টাউনশিপ, বাসিন্দা সেই কোম্পানিরই চাকুরেরা। সেই কোম্পানি প্রাইভেটাইজড হয়ে যাওয়ার পর অনেকের চাকরি যায়, অনেকের চাকরি অনিশ্চিত হয়ে পড়ে। সকলে কোয়ার্টার ছেড়ে অন্যত্র চলে যাচ্ছিলেন। অপর্ণার বাবার অবসরের আর বছর ৫ মাত্র বাকি ছিল, ওরা তাই থেকে যায়। বন্ধুবান্ধব অবশ্য বেশি ছিল না। মাঝে মাঝে মন খারাপ হলে বিকেলে একাই গিয়ে পার্কে বসে থাকত। বিরাট পার্ক, অথচ ফাঁকা, বাচ্চাদের ভিড় নেই, মানুষের হাঁটাচলা নেই। পার্কের মাঝে বড় বড় ঘাস,
গোটা মাঠে অযত্নের ছাপ। গেটের ঠিক উল্টো দিকে দুটো বড় বড় দোলনা। অপর্ণা আর তার বন্ধু লিজা প্রায়ই ওই দোলনায় বসে বসে আড্ডা মারত। এভাবে যে তাদের কত বিকেল কেটে গেছে তার হিসেব নেই। 11-এ লিজা হায়দ্রাবাদে মামার কাছে চলে গেল। বাকি পড়াশোনা ওখানেই করবে। ওর মা খুবই কড়া প্রকৃতির মানুষ। লিজাকে বিন্দুমাত্র স্বাধীনতা দেননি। মেয়ে কি চায় না চায় সেসব ইচ্ছেকে বিন্দুমাত্র পাত্তা দেননি। লিজা ওই দোলনায় বসে বসে সেসব কথা বলতে বলতে খুব দুঃখ করত। সে তো আর এখানে নেই। দোলনা দুটো থেকে গেছে ওখানেই। জং ধরেছে, বারগুলোকে ঘাস প্রায় গিলে নিয়েছে। শূন্যতাটা বড় বুকে বাজছে। সেদিন অপর্ণার মনটা বড় হু হু করছিল। কেবলই লিজার কথা মনে পড়ছিল। সেদিন পার্কটা ছিল আশ্চর্য রকমের নিস্তব্ধ। এমনিতে পার্কে অনেক পাখি থাকে, তারা চিৎকার চেঁচামেচি করে। তারাও নেই সেদিন। বিকেলে যে মনোরম হাওয়াটা দেয় সেদিন সেই বাতাসও নেই। গাছের একটা পাতা নড়ছে না। সেই নিস্তব্ধতা ভেঙে 4:20 ডাউন শিয়ালদা লোকালটা দূরে সরে গেল। হঠাৎ অপর্ণা দোলনার দিকে তাকিয়ে বিস্মিত হয়ে যায়। ওই জং ধরা শিকলের দোলনাটা আস্তে আস্তে দুলতে শুরু করেছে। পরিবেশ এতই নিস্তব্ধ, হাত 40 দূর থেকেও স্পষ্ট শোনা যাচ্ছে ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ। একটা জং ধরা দোলনাকে দোলানোর জন্য যথেষ্ট হাওয়া প্রয়োজন, কিন্তু বাতাসের তো নামগন্ধও নেই। ঠিক একটা মানুষ দোলনায় বসে একবার পা দিয়ে ঠেললে দোলনাটা যতটা পিছিয়ে আবার এগিয়ে আসবে, এইটাও তেমনই দুলছে। অপর্ণার ভীষণ অস্বস্তি হচ্ছিল। সে বসে থাকতে পারেনি। চুপচাপ দ্রুত পায়ে বাড়ি চলে এসেছিল। আর সেদিন রাত্রে একটা ভয়ঙ্কর খবর এসেছিল। গভীর রাত্রে অপর্ণার এক বন্ধু খবর দেয় হায়দ্রাবাদে লিজা সুইসাইড করেছে। বাড়ির ক্রমাগত চাপ সহ্য করতে না পেরে বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। অপর্ণা কথা বলতে পারেনি। ধপ করে মাটিতে বসে পড়েছিল। অনেক পরে ধাতস্থ হয়ে শুধু জানতে চেয়েছিল মৃত্যুর সময় কি বিকেল 4:20। বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করেছিল অপর্ণা জানল কি করে। অপর্ণা বুঝেছিল ডাউন শিয়ালদা লোকাল বেরোনোর পরই কেন দোলনা দুলতে শুরু করেছিল। যে কোনো অলৌকিকের সম্মুখীন হওয়ার আগে তার এই রকম এক অস্বস্তি হয়। এই বাড়িতে ঢোকা স্তক তার এই পরিচিত অস্বস্তিটা হচ্ছে। আর এই অস্বস্তি থেকে এই তেতো পুরনো স্মৃতিগুলো ভেসে আসে। দরজায় সশব্দে দুটো টোকা পড়ল। ঘটনার আকস্মিকতায় চারজনই চমকে উঠল, বিশেষত অপর্ণা। শ্রেয়া সামলে নিয়ে গলা তুলে বলল, দরজা খোলা। টিমটিমে আলোয় ঘরে ঢুকল পেম্বা। এই আলো আঁধারিতে তার মুখ আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। মুখের প্রতিটি ভাঁজে যেন বর্ষা প্রাচীন গোপন রহস্য লুকিয়ে রয়েছে। কয়েকটা মোমবাতি আর খাবারের ট্রেটা সাইড টেবিলে রাখল পেম্বা। চিকেন পকোড়া আর গরম কফি এনেছে। ধোঁয়া উঠছে এখনো। রাজ জিজ্ঞেস করল, কারেন্ট কব আয়েগা পেম্বা? নির্লিপ্ত মুখে খসখসে অথচ গম্ভীর গলায় বলল, আজ রাত কো নেই আয়েগা। মতলব সারা রাত্রি এখানে অন্ধকারে কাটাতে হবে? अंधेरा क्यों? ये कैंडल्स है ना, सारी रात जला सकते हैं इसको।
তোমাদের এখানে কি প্রায় এরকম ওয়েদার হয়? পেম্বা ধীর কণ্ঠে বলল, होता है लेकिन ऐसी खतरनाक बारिश पिछले 26 बरस में तो नहीं हुआ। काफी नुकसान हुआ उस बार। লোকসানটা যে ঠিক কেমন তা জানা হলো না। কিছুটা তাড়াহুড়ো করেই যেন পেম্বা বেরিয়ে গেল। তার এহেন তড়িঘড়ি প্রস্থানের রাজ, শ্রেয়া আর দেবু বিচলিত না হলেও ধন্দে পড়ল অপর্ণা। পেম্বাকে আমার এত চেনা চেনা লাগছে কেন? পেম্বা ২৬ বছরই বা বলল কেন? ২০ বা ২৫ বলাই সমীচীন ছিল নাকি? এত নির্দিষ্ট করে ২৬ সালই কেন? অনেকগুলো প্রশ্ন তার মাথায় ভিড় করে আসছে, ধাক্কা খাচ্ছে একে অপরের সঙ্গে। অপর্ণা, অপর্ণা, এই অপর্ণা তোর কার্ডগুলো নে। কি হলো? কি ভাবছি? অপর্ণা কার্ডগুলো নে, কফিটা দে না। অপর্ণা। দেবু এক নাগাড়ে অপর্ণার নাম ধরে ডেকে চলেছে। সেই নাম ডাকা আর তাস বাঁটার শব্দে অপর্ণার ঘোর কাটল। সে বুঝল আজ সন্ধেটা মোমের আলোয় তাস খেলেই কাটবে, অন্য উপায় নেই। সে তাসের আসরে বসল বটে, কিন্তু মন থেকে অস্বস্তিটা আদপেই নির্মূল হল না। বৃষ্টি থেমেছে অনেকক্ষণ। গাছের পাতা থেকে বৃষ্টির জল বিভিন্ন ছন্দে মাটিতে পড়ছে। গোটা উপত্যকা জুড়ে একটা অলৌকিক শব্দ শোনা যাচ্ছে। ঝিঁঝির ডাক ছাপিয়ে সেই শব্দ কানে ভেসে আসছে। মন্ত্রমুগ্ধের মতো হোমস্টের গেটটা খুলে বেরিয়ে এলো অপর্ণা। ঘন কুয়াশায় ঢেকে আছে চরাচর। হোমস্টের হলুদ আলোটা এই কুয়াশার সাগরে বাতিঘরের মতো একা ভেসে আছে। সিঁড়ি দিয়ে নেমে পিচ রাস্তা পেরিয়ে অপর্ণা এসে দাঁড়ালো খাদের সামনে। কোন এক অজানা টানে সে এই অবধি এলো সে নিজেও জানে না। এই জায়গায় তার করণীয় কি সে জানে না, তাও শুধু এই অন্ধকার কুয়াশাচ্ছন্ন রাতেও সে স্পষ্ট দেখতে পাচ্ছে এক ছায়া মূর্তিকে। সে যেন হাতছানি দিচ্ছে তাকে, ডেকে নিচ্ছে জঙ্গলের গভীরে। খাদের ঢালটা গড়িয়ে পড়ে যাওয়ার মতো নয়, সাবধানে পা ফেললে অনেকটা নামা যায়। অপর্ণার ডালপালা ধরে সন্তর্পণে নামতে শুরু করল। তার সামনে সামনে তখনও এগিয়ে চলেছে ছায়ামূর্তি। কুয়াশায় তার শরীরের অনেকটা ঢেকে থাকলেও অপর্ণা দিব্যি তাকে দেখতে পাচ্ছে। আরও আশ্চর্যের ব্যাপার, পথটা তার মোটেই অন্ধকার লাগছে না, বরং এক অদ্ভুত নীলচে আলোয় ঢেকে আছে গোটা জঙ্গল। তার মধ্যে উজ্জ্বল সবুজ হয়ে অজস্র জোনাকি উড়ে বেড়াচ্ছে। একটা জায়গায় এসে আচমকা সেই ছায়ামূর্তি বেমালুম মিলিয়ে গেল। বাতাস একটা বোঁটকা গন্ধে ভারী হয়ে এলো। পচা মাংস, বদ্ধ ঘর আর বৃষ্টি ভেজা মাটির ঘ্রাণ মিশলে যেরকম গন্ধ হয়, যেমন গন্ধ অপর্ণা হোমস্টেতে বার কয়েক পেয়েছে, অবিকল ওই গন্ধটা কোত্থেকে যেন এখানে এসে আরো তীব্র হয়ে উড়ে এসেছে। অপর্ণার গা গুলিয়ে উঠল। সে তড়িঘড়ি ওখান থেকে ফিরতে যাবে, চোখ গেল একটা ধুপি গাছের দিকে। সেই অপার্থিব নীলচে আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে গাছের গায়ে হিন্দিতে খোদাই করা আছে তারই নাম, অপর্ণা। মাথায় বাজ পড়লেও বুঝি অপর্ণা এতটা চমকে উঠত না। চিৎকার করতে গেল, কিন্তু তাকে যেন বোবায় ধরেছে। মুখে ঠেসে কাপড় গুঁজে যেন কেউ তার মুখটা শক্ত করে বেঁধে দিয়েছে।
পা দুটো গজাল দিয়ে আটকে দিয়েছে কেউ। চোখে নিকষ অন্ধকার। প্রাণপণ চেষ্টা করে শেষ পর্যন্ত অপর্ণা কোনো রকমে গমিয়ে উঠল। তন্দ্রা ভাঙল। অপর্ণা জোর করে চোখ খুলে দেখে সে তো হোমস্টের বিছানাতেই শুয়ে। ঘামে বিছানাটা চপচপে হয়ে ভিজে গেছে। একটা ভ্যাপসা গন্ধ ছড়াচ্ছে। পাশে শোয়া রাজের অবশ্য হেলদোল নেই। এত কিছুর পরেও তার ঘুম ভাঙেনি। দেওয়াল ঘড়ির শব্দে কিছুটা ধাতস্থ হয়ে অপর্ণা বুঝল এতক্ষণ ধরে যা দেখছিল তা দুঃস্বপ্ন। কিছুটা আশ্বস্ত হয়ে সে কপাল থেকে ঘামে লেপ্টে থাকা চুলগুলো সরালো, কিন্তু আড়মোড়া ভাঙতেই চমকে উঠল। কোড়ালিতে এত এত কাদা ধুলো কোত্থেকে এলো? ফোনের টর্চটা জ্বালাতেই তৃতীয় দফা চমক। ঘরে এত কাদা পায়ের বিক্ষিপ্ত ছাপই বা কার? সে তো ঘুমোচ্ছিল। একটা ঘোরের মধ্যে খাট থেকে নামল অপর্ণা। কাদা পায়ের ছাপ অনুসরণ করে বারান্দায় গিয়ে দাঁড়ালো। পায়ের অস্পষ্ট ছাপ যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে পেম্বা দাঁড়িয়ে। অপর্ণার ঘরের দিকে চোখ। পেম্বাকে এই আবহে অসম্ভব ভয়াল আর রহস্যময় লাগছে। এত রাত্রে না ঘুমিয়ে পেম্বা বারান্দায় ঘুরে বেড়াচ্ছে কেন? অপর্ণার ঘরের দিকে তাকিয়েই বা দাঁড়িয়ে কেন সে? অপর্ণা কিছু বলে ওঠার আগেই পেম্বা তার দিকে তর্জনী তুলে দাঁড়ালো। তার চোখে যেন আগুন জ্বলছে। এই অন্ধকারেও অপর্ণা বুঝতে পারছে উল্টো দিকে যে দাঁড়িয়ে আছে সে ঠিক রক্ত মাংসের মানুষ নয়। সর্বশক্তি এক করে সে চেঁচিয়ে উঠল, পিঠের ওপর কার একটা শীতল স্পর্শ এসে পড়তেই অপর্ণা শিউরে পেছনে ফিরল। ঘুম ভেঙে এসে দাঁড়িয়েছে রাজ। জড়ানো গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? ভয়ে অপর্ণার কথা জড়িয়ে গেছে। সে কোনো মতে আঙুল তুলে করিডোরের দিকে দেখালো। রাজ এক ঝলক সেদিকে তাকিয়ে বলল, কি রে? অপর্ণা খানিক তুতলে রাজকে বলল, এখানে এখানে পেম্বা দাঁড়িয়ে আমাকে ভয় দেখাচ্ছিল। তুষ, কি দেখতে কি দেখেছিস তার ঠিক নেই, চলে আয়। অপর্ণা করিডোরের দিকে মুখ ফিরিয়ে অবাক হয়ে গেল। কোথায় কি? পেম্বার তো চিহ্ন মাত্র নেই। একটা মানুষ কি বেমালুম হাওয়ায় মিলিয়ে গেল? সে রাতে আর অপর্ণার ঘুম আসেনি, কারণ সে জানে আদপেই দুঃস্বপ্ন দেখেনি সে। ওই মাটির দাগ, পচা গন্ধ, জঙ্গলটা ছবির মতো মনে পড়া ভুল নয়। জঙ্গলে গাছের গায়ে কেনই বা তার নাম লেখা ছিল? ওই রহস্যময় ছায়ামূর্তিকে সে তাকে ডেকে ওই খাদেই বা নিয়ে গেল কেন? অজান্তেই কি অপর্ণা কোনো গভীর চক্রান্তের শিকার হয়ে পড়ছে? এসব ভাবতে ভাবতেই কখন যে তার চোখ দুটো লেগে এসেছে সে বুঝতে পারেনি। বাইরে একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে। সেই বাতাস স্বাভাবিক নয়। অপর্ণার মনে হলো একটা অতৃপ্ত প্রেত সেই হাওয়ায় কেঁদে মরছে, মাথা কুটে বেড়াচ্ছে। কি এক অব্যক্ত যন্ত্রণা ফুটে উঠছে তার গলায়, যেন অতীতের করাল গহ্বর থেকে উঠে আসছে এক বন্দি আত্মার কান্না। অপর্ণার চোখে অন্ধকার নেমে এলো। সকালে দেখা গেল কিছুটা রোদ উঠেছে। সেই মরা আলোয় তবু চারপাশ তার উজ্জ্বলতা কিছুটা ফিরে পেয়েছে। দেবু, শ্রেয়া আর রাজ তিনজনেই দেরি করে ঘুম থেকে উঠল।
অপর্ণা অবশ্য আগেই উঠে পড়েছিল। শেষ রাতে সে ঘুমিয়েছে বটে, কিন্তু সেই ঘুমে স্বস্তি ছিল না। সকালে উঠে সারা বাড়ি ঘুরে দেখল সে, কোথাও কাদা পায়ের কোনো ছাপ নেই, এমনকি তার নিজের পাও ঝকঝকে তকতকে। গোটা বাড়ির কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। পেম্বা বাড়ির পাশের ছোট্ট বাগানটার তদারক করছিল। অপর্ণাকে দেখতে পেয়ে অল্প হেসে বলল, गुड मॉर्निंग मैम। गुड मॉर्निंग भैया। वो फूल का नाम क्या है? ये वाला क्रिसैंथेमम मैम। बहुत खूबसूरत है। তারপর বাগানটা ঘুরে দেখতে শুরু করল। গতকাল পেম্বাকে দেখে যে অস্বস্তিটা হয়েছিল তার অনেকটা কেটেছে আজ। অপর্ণা ঠিক করল হাত মুখ ধুয়ে একটু তরতাজা হয়ে সাবধানে খাদ বেয়ে নামবে। ওই লম্বা ধুপি গাছটা খুঁজে দেখবে তার গুঁড়িতে সত্যিই ওর নাম লেখা আছে কিনা। সত্যি বলতে কি, গোটা ঘটনায় এইটাই ওকে সব থেকে বেশি ভাবাচ্ছে। গাছের গায়ে ওর নাম লেখা থাকবে কেন? প্রতিবার অলৌকিক কিছুর সম্মুখীন হওয়ার আগে মহাবিশ্ব তাকে যেরকম সংকেত দেয়, এটা কি ওই রকম কোনো ইঙ্গিত? এটা তাকে জানতেই হবে। ফিরে হাত মুখ ধুতে ধুতে অবশ্য দেবুরা উঠে পড়েছিল। তারা তো রোদ দেখতে পেয়ে মহা খুশি। দেবু ক্যামেরার ব্যাটারি শটান চার্জে বসিয়ে বলল, আজ প্রচুর ফুটেজ তোলা যাবে। পিম্বার একটা ছোট্ট ইন্টারভিউ নেব, বুঝলি? আশেপাশে পায়ে হেঁটে দেখব কোনো সেটেলমেন্ট আছে কিনা। যদি থাকে ওদের সঙ্গেও কথা বলে দেখতে হবে। ওরা এখানকার ভুতুড়ি ইনসিডেন্টগুলো নিয়ে কিছু জানে কিনা সেটা জানা দরকার। আমাদের সব থেকে বড় অ্যাডভান্টেজটা কি জানিস? কি অ্যাডভান্টেজ রে? শ্রেয়া ল্যাপটপে চার্জ দিচ্ছে। গতকাল সন্ধ্যা থেকে কারেন্ট ছিল না। এই বেলা চার্জ দিয়ে না রাখলে ব্যবহার করা যাবে না। বলা যায় না আবার কখন লোডশেডিং হয়। আমাদের সুবিধাটা হলো এই হোমস্টে নিয়ে কোনো লিভিং ডকুমেন্টেড এক্সপিরিয়েন্স নেই। মানে তুই তন্ন তন্ন করে খুঁজলেও দেখতে পাবি না যে এই হোমস্টেতে থেকে কেউ ভ্লগ বানিয়েছে। যারা এখানে থেকেছে ফর সাম আননোন রিজন তারা কেউই ভ্লগ টক বানায়নি। এটা কিন্তু তুই একদম ঠিক বলেছিস। তাহলেই ভাব, ছেলেটা নিজে কোনোদিন এখানে আসেনি, ভিউজের জন্য ভিডিওটা করেছিল। শেষ অবধি তো কেউই দেখেনি। এই যে এখান থেকে আগে একটাও ভ্লগ হয়নি, দ্যাট মেক্স দ্য প্লেস মোর এনিগম্যাটিক। আমরা যদি এর ভিডিও বার করি, কোনো মিস্ট্রি থাকলে সলভ করি, সেটার মধ্যে একটা নভেলটি ফ্যাক্টর থাকবে, প্রচুর ভিউজ হবে। এক্স্যাক্টলি। দেবু শ্রেয়ার মুখের কথা ফুরোতে না ফুরোতেই সায় দিল। ওরা কথা বলতে বলতেই রাজ ঘুম চোখে বিছানা থেকে উঠে এসেছে। একটা বিরাট হাই তুলে সে বলল, অপুর জ্বালায় কাল রাতে ভালো করে ঘুমই হলো না। সারা রাত এপাশ ওপাশ করেছে। ভোরের দিকে আবার কি একটা স্বপ্ন দেখে বারান্দায় বেরিয়ে গেছিল। অপর্ণা আর কি বলে? ব্যাপারটা শুনলে ওরা এখন খিল্লি করবে, ক্যামেরা অন করে রেকর্ডও করতে চাইতে পারে। রাজই ধর্তাইটা দিয়ে দিল, বলল, আরে কোনো মাথামুন্ডু নেই। পেম্মা নাকি ভূত হয়ে এসে ওকে ভয় দেখাচ্ছিল। এরা লোকের খেয়ে দিয়ে কাজ নেই, মাঝরাত্রিরে ট্যুরিস্টকে ভয় দেখাবে কেন বলতো? দেবু আর শ্রেয়া মিচকি মিচকি হাসছে। ঠিক এই আশঙ্কাতেই অপর্ণা ওদের কোনো কথা বলতে চায়নি। দেবু বলল, পেম্বার মধ্যে একটা ভূত ভূত ব্যাপার আছে কিন্তু। অপু তো আবার যেখানে যায় সেখানেই একটা করে ভূত জুটিয়ে ফেলে। আমাদের কথাবার্তা তাহলে পেম্বাকে দিয়ে শুরু করা যাক নাকি বন্ধুগণ? আজকে রোদের ছটা দেখে কেউ বলবে না কাল রাতে অত ঝড় বৃষ্টি হয়েছে। রাস্তাটা ভিজে, উপত্যকা জুড়ে একটা সোঁদা গন্ধ বেরোচ্ছে। ফুলের পাপড়ি, গাছের পাতা, ঘাসের ডগায় মুক্তোর মতো জল জমে আছে। এসব ছাড়া আর বৃষ্টির চিহ্নমাত্র নেই। পেম্বাকে বাইরে রিসেপশনেই পাওয়া গেল। বসে বসে টিভিতে একটা পুরনো হিন্দি সিনেমা দেখছিল। ওদের চারজনকে আসতে দেখেই টিভিটা মিউট করে একগাল হাসি হেসে বসালো সোফায়। দেবু সংক্ষেপে বলল, भैया हम एक वीडियो बनाना चाहते हैं, आप बात करना चाहेंगे? ইন্টারভিউ দিতে হবে শুনে পেম্বা একটু বিব্রত হলো। সাধারণত মানুষ ক্যামেরায় কথা বলতে হলে ঘাবড়ে যায়, আর এসব জগৎ থেকে দূরে থাকা মানুষ তো আরই। ফুটেজ কোথায় ব্যবহৃত হবে, কী উদ্দেশ্যে ব্যবহৃত হবে, এই সব কিছু নিয়ে একটা দুশ্চিন্তা তাদের মাথার মধ্যে কাজ করে। তবে পেম্বা বেশ স্পোর্টিং, বলল, पूछिए सर।
मुझे भी तो बात करने का मौका नहीं मिलता। বাগানে 3টে মোড়া পেতে শুরু হলো কথাবার্তা। এই বাড়িতে ভূত আছে কিনা বা জায়গাটায় কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে কিনা জানার আগে কিছু সহজ প্রশ্ন করা দরকার। দেবু জিজ্ঞাসা করল, आपकी फैमिली के बारे में बताइए ना। পেম্বা যা বলল তা বেশ অদ্ভুত। পেম্বার বাড়ি বেশ অবস্থাপন্ন ছিল। বাবা মা দুজনেই ব্যবসা করতেন। পেম্বা দীর্ঘ সময় দার্জিলিংয়ের বোর্ডিং স্কুলে থেকে পড়াশোনা করেছে। ওর এক দিদি ছিল, অসম্ভব সুন্দরী, পেম্বার থেকে বছর 6 বড়। কলেজে পড়াশোনা করত, খুব ভালো হাতের কাজ জানত। পেম্বা যখন 11-এ পড়ে তখন ওর দিদি আচমকা নিখোঁজ হয়ে যায়। ফোনের টাওয়ার শেষ ট্র্যাক করা গেছিল এই অঞ্চলের আশেপাশে। কোথায় গেছিল, কি হলো, শেষ পর্যন্ত কেউই জানে না। পেম্বা পড়াশোনা শেষ না করে বাড়ি ফিরে আসে। থানা পুলিশ হয়, পেম্বার পরিবারকে প্রচুর হাঙ্গাম পোহাতে হয়, কিন্তু কাজের কাজ হয়নি। দিদি ওভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় বাড়িতে একটা বিষণ্ণতার বাতাবরণ তৈরি হয়। অমন হাসি খুশি প্রাণোচ্ছল বাড়ি থেকে যেন মুহূর্তে কেউ প্রাণভোমরা টেনে বার করে নিয়েছিল। ব্যবসার দিকে বাবা মা কারোরই আর মনোযোগ ছিল না। একদিন বাবা ব্যাংকে গিয়ে সঞ্চিত সমস্ত অর্থ তুলে আনলেন। শেষবার দিদির ফোনের টাওয়ার পাওয়া গেছিল এখানে। একটা জমি নিয়ে এখানে একটা হোমস্টে করলেন। সেই ব্যবসাতেও মন ছিল না। মা আর বাবা দুজনেই অবসর সময় রাস্তার দিকে তাকিয়ে থাকতেন। যদি মেয়ে ফেরে, যদি কোনোদিন সমস্ত হিসেব নিকেশ উল্টে আবার তাদের সঙ্গে মেয়ের দেখা হয়। এই জায়গায় হোমস্টে করাটা খুব একটা লাভজনক নয়, বেশি ট্যুরিস্ট তো আসে না। কিন্তু বাবা মা পুরোপুরি আবেগের বশে সিদ্ধান্ত নিয়েছিলেন। বাবা মায়ের দৃঢ় বিশ্বাস ছিল দিদি ঠিক ফিরে আসবে। এখানে ধীরে ধীরে ওরা ধাতস্থ হয়ে উঠছিল। হোমস্টে একেবারে খালি পড়ে থাকতো না। কিছুটা অর্থনৈতিক উন্নতি হয় এর ফলে। এর পাশাপাশি চাষবাসের ব্যবস্থা করা হয় বাড়ির পাশে। সেখান থেকে কিছুটা টাকা পয়সা আসতো। এখানে আসার বছর 2 পর বাবা স্ট্রোক হয়ে মারা যান। মা শোকে দুঃখে প্রায় পাগল হয়ে যান। একদিন আনমনা হয়ে পা পিছলে খাদে পড়ে যান। পেম্বা আজও সন্দেহ করে মা অন্যমনস্ক হয়ে খাদে পড়ে যাননি, সচেতনভাবে ঝাঁপিয়েছিলেন। পরিবারের স্মৃতিচারণ করতে করতে পেম্বার চোখ ভিজে এসেছিল। সেটা 4 জনেরই চোখ এড়ায়নি। তড়িঘড়ি প্রসঙ্গ পাল্টে দেবু জিজ্ঞেস করেছিল, और ये होमस्टे कैसे बनी? পেম্বা আরও অনেকটা কথা বলেছিল। মায়ের মৃত্যুর পর পেম্বা আর কোথাও যায়নি। চাইলে বাড়ি বেচে চলে যেতে পারত শহরে, ঠিক কোথাও না কোথাও কাজ পেয়ে যেত। শহরে চাকরির অভাব নেই। কিন্তু বাবা মার স্মৃতি বিজড়িত বাড়িটা তার আর বিক্রি করতে ইচ্ছে করেনি। তাছাড়া থাকতে থাকতে তারও মনে হয়েছিল দিদি কোনোদিন ফিরে এলেও আসতে পারে। পেম্বা এখানেই থেকে গেল। স্তব্ধ উপত্যকা, কালে ভদ্রে আসা ট্যুরিস্ট, পশু পাখির দলই এখন ওর বন্ধু, পরিবার। 17 বছর বয়সে চলে আসা ছেলেটা দেখতে দেখতে এখন 43 বছরের লোক। বিয়ে থা করেনি আর। একা নির্ঝঞ্ঝাট জীবন দিব্যি কেটে যাচ্ছে তার। শ্রেয়া জিজ্ঞেস করেছিল, क्या आप अभी भी सोचते हैं कि आपकी दीदी लौट आएगी? পেম্বা এক রহস্যময় উত্তর দিয়েছিল। বলেছিল মাঝে ওর মনে হতো দিদি আর কোনোদিন ফিরে আসবে না, কিন্তু এই মাসখানেক যাবৎ তার বারবার মনে হচ্ছে দিদি ফিরে আসবে। দিদির ফিরে আসার নানা রকম ইঙ্গিত সে পাচ্ছে। 26 বছর পর এমন প্রলয়ঙ্কর ঝড় হলো। যে রাতে তার দিদি নিখোঁজ হয়েছিল সে রাতেও এমনই ঝড় বৃষ্টি হয়েছিল। দিদি একটা সাদা অর্কিড খুব পছন্দ করত। সেটা এই অঞ্চলে কোথাও ফুটত না, খুব দুর্লভ ফুল। ওদের পুরনো বাসার বারান্দায় একটা টবে ওটা রাখা ছিল।
দিদি নিখোঁজ হয়ে যাওয়ার পর নষ্ট হয়ে যায়। আজ সকালে হাঁটতে বেরিয়ে শ্যাওলা ধরা পাঁচিলের গায়ে সেই সাদা অর্কিডটা পেম্বা ফুটে থাকতে দেখেছে। সব মিলিয়ে তার মনে হচ্ছে দিদি ফিরে আসা সময়ের অপেক্ষা মাত্র। চারজন চুপ করে রইল। ব্যাপারটা যে এদিকে ঘুরে যাবে সেটা ওরা স্বপ্নেও কল্পনা করেনি। তবে এই প্রেক্ষিতে ওদের প্রশ্ন করতে সুবিধেই হলো। দেবু খানিকক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করল, আমরা একটা ইউটিউব ভিডিও দেখে জানতে পেরেছি এই অঞ্চলে নাকি ভূত আছে। মানে আপনি এসবে বিশ্বাস করেন বা আপনি দেখেছেন কখনো এমন কিছু? পেম্বা খানিকক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে উত্তর দিল, आत्मा को मानता हूं, लेकिन आत्मा मेरा कुछ खराब नहीं करेगा। वैसे मैंने इस तरह के वीडियो नहीं देखे। कुछ लोग सिर्फ व्यूज के लिए कुछ भी बकवास बोलते हैं, लेकिन नजदीक कोई हॉन्टेड प्लेस मिल सकता है। नॉर्थ में तो कई सारे हॉन्टेड प्लेसेस हैं, इनफेमस डाउ हिल। उस तरह दो एक भूत यहीं कहीं भटक सकता है, लेकिन मुझे तो कभी दिखी नहीं। পেম্বার কাছে আর কিছু জানার নেই। দেবু স্মিত হেসে বলল, শুক্রিয়া। ব্রেকফাস্ট সেরে চারজন একটু হাঁটতে বেরোলো। অপর্ণা খাদের দিকে সন্তর্পণে নজর রাখছিল। দেখছিল নামার কোনো পায়ে চলা পথ আবিষ্কার করা যায় কিনা। তাহলে সে সকলের নজরের আড়ালে পরে একবার আসবে। খাদে নেমে তার নাম লেখা গাছটা খোঁজার চেষ্টা করবে। সেরকম কোনো পথ চোখে পড়ল না যদিও। অপর্ণা লক্ষ্য করছিল পেম্বার সঙ্গে কথাবার্তা হওয়ার পর থেকে রাজ কেমন গুম মেরে গেছে। ও দু একবার মৃদুভাবে জানতে চেয়েছিল বটে, কিন্তু রাজ আগ্রহ দেখায়নি। আজ দুপুর হয়ে এসেছে। তাছাড়া সূর্য পশ্চিমে ঢলতেই কোথা থেকে যেন একদল মেঘ লুটেরার মতো আকাশ ছেয়ে ফেলল। সেই ঝোলো হাওয়া বইতে শুরু করেছে। এই অবস্থায় নিচে নামার কোনো মানে হয় না। ফিরতে ফিরতে ঝড় বৃষ্টি শুরু হলে কেলেঙ্কারির একশেষ হবে। এসব ৭-৫ ভাবতে ভাবতে অপর্ণা মোবাইলে একটা নীল ফড়িংয়ের ছবি তোলার চেষ্টা করছিল। শ্যাওলা ধরা পাঁচিলের ফাটলে ফুটে থাকা একটা সাদা অর্কিড ফুলে তার চোখ পড়ল। এইটাই কি সেই অর্কিড যার কথা পেম্বা বলেছিল? দুর্লভ, পেম্বার দিদির প্রিয়। বাকিরাও দেখল ফুলটা নিঃসন্দেহে চমৎকার দেখতে। সরু পাপড়ি, মাঝখানে গোলাপি আভা। বেশিক্ষণ তাকালে যেন ঝিম ধরে। যদিও বেশিক্ষণ দেখার মোটেই ফুরসত নেই। আকাশে মেঘের গর্জন শোনা গেল। হোমস্টেতে ফিরতেই হবে এবার। মিনিট 10 হেঁটে ওরা হোমস্টের সিঁড়ির সামনে পৌঁছল। তখনই টিপটিপ করে দু এক ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। দুপুরে সেই যে বৃষ্টি এলো আর থামেনি। বরং খাওয়া দাওয়া শেষ হতে ওরা দেখল বৃষ্টির তোড় বেড়েছে। এখানে বোধহয় এটাই নিয়ম। যথারীতি ঝড় বৃষ্টি শুরু হতে কারেন্টও চলে গেছে। পেম্বা একটা মোমবাতি দিয়ে গেছে। দেবু বিরক্ত হয়ে বলল, ভাটের জায়গা মাইরি, ভূত প্রেত নেই সে ঠিক আছে, শালা ঘোরাও হচ্ছে না, আশেপাশে একটা জায়গা নেই, বেরিয়ে যে একটু ছবি তুলবো তাও এই ওয়েদারের জন্য হবে না। এর থেকে লাটপাঞ্চার বা লাহামাটা টাইপের জায়গায় ঘুরে এলেই হতো। কিছু না হোক একটা ঠিকঠাক ভ্লগ তো বানানো যেত। এইসব পাহাড়ি ফুল বা রাস্তা তো নর্থ বেঙ্গলের যে কোনো জায়গায় তোলা যায়। আশাটাই বেকার হলো। দূর। দেবুর বিরক্তি কমছেই না। বলে চলল, রোজ সন্ধ্যের পর কারেন্ট থাকবে না, আমরা ছাড়া আর কোনো ট্যুরিস্ট নেই, খালি নিজেরা বসে বসে কাহা তো গল্প করা যায় ভাই। তাস খেলে গেলে মাথা খারাপ হয়ে গেল, 10 সালা বিয়ারও শেষ। ভাগ। ঘরের কোণে ডাস্টবিনে বিয়ারের ক্যানটা ছুঁড়ে ফেলতে গেল দেবু, কিন্তু লক্ষ্যভেদ হলো না। ডাস্টবিনের কানায় লেগে ক্যানটা মাটিতে পড়ল। ঘরময় একটা বিরক্তিকর টিনের খ্যানখ্যানে আওয়াজ ছড়িয়ে পড়ল।
ক্যানটা গড়িয়ে চলে গেল অপর্ণা আর রাজের খাটের তলায়। ধ্যাত তেরি কি! বলে দেবু খাট থেকে নামল। হাত বাড়িয়ে ক্যানটা খাটের তলা থেকে কুড়োতে গেল। অন্ধকারে ক্যানটা খুঁজে পাওয়া সহজ নয়। গড়িয়ে বেশ কোণের দিকে চলে গেছে। দেবু প্রায় খাটের তলায় ঢুকে গেল। আচমকা তার হাতে একটা কাঠের জিনিস ঠেকল। কি ব্যাপার? দেবু গলা তুলে জিজ্ঞেস করল, এই, তোরা এখানে কিছু রেখেছিস নাকি? না তো, আমাদের কোনো জিনিস তো খাটের তলায় নেই। দেবু কাঠের জিনিসটা খাটের তলা থেকে টেনে বার করল। মোমের অল্প আলোয় জিনিসটা দেখা যাচ্ছে। ব্যাপারটা দেখে সকলেরই শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। কাঠের জিনিসটা আর কিছুই না, একটা প্ল্যানচেট বোর্ড। চিহ্ন দেখেই স্পষ্ট বুঝে নেওয়া যাচ্ছে মৃত আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে এই জিনিসটা ব্যবহৃত হয়। কিন্তু এই জিনিস এই হোমস্টেতে কেন? তাহলে পেম্বা কি গোপনে প্রেত চর্চা করে? সকলে সকলের মুখ চাওয়াচাওয়ি করছে। এই রহস্যের উত্তর কারোর কাছেই নেই। দেবু এককালে ভূত প্রেত নিয়ে আগ্রহী ছিল। গম্ভীর গলায় বলল, প্ল্যানচেট বোর্ডের নিয়ম আমি জানি। 4 জন আছি, অপু তো আছেই যদি মিডিয়াম লাগে। তোরা রাজি? শ্রেয়া, রাজ আর অপর্ণাকে দেখে বোঝা গেল ওরা একটু ধন্দে পড়েছে। হাজার হোক, এসব জিনিস নিরাপদ নয়। ঠিকমতো সামলাতে না পারলে অনর্থ হতে পারে। কিন্তু যদি ঠিকমতো করা যায়, দারুণ কন্টেন্ট পাওয়া যাবে। আর সন্ধেবেলা তো এমনিও তাস খেলা বা গল্প করা ছাড়া উপায় নেই। সকলে রাজি হলো। দেবু ঘরের এক কোণে ট্রাইপডে ক্যামেরা সেট করে রেকর্ডিং অন করে দিল। শুরু হলো মোমের আলোয় প্রেতকে ডাকার আয়োজন। বাইরে একটানা বৃষ্টির শব্দ। ঘরের ভেতরটা থমথমে। পৃথিবীতে যেন এই 4 জন ছাড়া জীবিত কেউ নেই। এই বাড়িকে কেন্দ্র করে যেন একদল অতৃপ্ত আত্মা কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে। পরিবেশ ভারী হয়ে আসছে। মোমের আলো ক্রমশ কমে আসছে। আলো যত ক্ষীণ হচ্ছে, অনেক দূরে বিক্ষিপ্তভাবে শোনা যাচ্ছে রাত চড়া পাখির ডাক। ঘড়ির টিকটিক শব্দ তাকে অলসভাবে সঙ্গত করছে। রাজের মুখ গম্ভীর। শ্রেয়ার চোখের পাতা কাঁপছে। দেবু সতর্ক। অপর্ণার মুখ ঢেকে আছে চুলে। গোটা ছবিটা ধরা পড়ছে ক্যামেরায়। হঠাৎ অপর্ণার দিক থেকে একটা জান্তব শব্দ ভেসে এলো। অল্প গোঙানি, যেন কোনো খাঁচায় বন্দি পশু বিফল রাগে গজরাচ্ছে। প্রত্যেকে ঘুরে গেল অপর্ণার দিকে। কিন্তু এ কোন অপর্ণা? চোখের তলায় কালি, উস্কো খুস্কো চুল, যেন সদ্য কবর থেকে উঠে এলো। বাকি 3 জনের মুখ ভয় সাদা হয়ে গেছে। দেবু কাঁপা কাঁপা গলায় ডাকল, অপু। উত্তর নেই। দেবু আবার জিজ্ঞেস করল, আপনি কে? অপর্ণার গলা দিয়ে ঘর ঘরে যান্ত্রিক আওয়াজ বেরোলো, অপর্ণা তামাং। সকলে বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠল। অপর্ণা তামাংকে? কিছু বলার আগেই অপর্ণার শরীরে ভর করা আত্মা বলে উঠল, পেম্বার দিদি। এবার আরেক দফা চমক। পেম্বার দিদির নামও অপর্ণা? এটা তো পেম্বা বলেনি। অপর্ণার মাথার পেছনে কার একটা ছায়া ঘনিয়ে উঠছে।
এই ছায়া পুরনো। অপর্ণা গত রাতে যে ছায়া মূর্তিকে দেখেছে, এই ছায়া অবিকল তেমন। দেবুর গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। সে কোনো মতে জিজ্ঞেস করল, আপনি কি চান? অপর্ণার মুখ দিয়ে কথা বলছে পেম্বার দিদি। আজ থেকে 27-28 বছর আগে আমার সঙ্গে দেবরাজ রায় বলে একজনের একটা প্রেমের সম্পর্ক ছিল। তিনি দার্জিলিং এর উপকণ্ঠে একটা জায়গায় চা বাগানের ম্যানেজারের কাজ করতেন। দেবরাজ রায়, যার কথা বলছে পেম্বার দিদি, সে আর কেউ নয়, রাজের বাবা। পেম্বার দিদি সেই একই ভয়াল গলায় কথা বলে যাচ্ছে। দেবরাজ রায়ের সঙ্গে এদিকের ভিউ পয়েন্টে আমি প্রায়ই বেড়াতে আসতাম। বুঝিনি এখানকার এক প্রভাবশালী নেতা দুই ছেলের নজর পড়েছে আমার ওপর। একদিন ভিউ পয়েন্ট থেকে নামার পথে ওরা দুজনকে ধরলো। আসল লক্ষ্য ছিলাম আমি। দেবরাজ কিচ্ছু করতে পারেনি, কুকরি তুলে শাসিয়েছিল ওকে। ছোট ছেলেটা বলেছিল মুখ খুললে জিনা হারাম করে দেবে, তার থেকে মানে চলে গেলে দেবরাজকে বিপুল টাকা দেওয়া হবে। বদলে সারা জীবন যেন দেবরাজ দার্জিলিং না আসে। দেবরাজ প্রতিবাদ করার সাহস দেখায়নি, ভয় পালিয়েছিল। বিস্মিত আহত আমি দেখেছিলাম আমার প্রেমিক আমাকে ছেড়ে পালাচ্ছে। ঢিল খাওয়া নিরী কুকুরের মতো পালাচ্ছে। আমাকে টেনে হিচড়ে ওরা জঙ্গলে নিয়ে যায়। একটা টিনের ঘরে আমার হাত পা বেঁধে আমাকে ধর্ষণ করে লাগাতার। অসহায় আমি অচৈতন্য হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে ওরা গলা টিপে খুন করেছিল। তারপর ওই হাত পা মুখ বাঁধা লাশটাকে একটা বস্তায় পুরে এই অঞ্চলের দুই ভাই গাছের তলায় পুঁতে দিয়েছিল। সে রাতে প্রবল বৃষ্টি হয়েছিল, প্রলয়ঙ্কর। আমার কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু আমার আত্মা শান্তি পায়নি। বন্দী হওয়া দরুন এই অঞ্চল থেকে আর বেরোতে পারেনি। বস্তার ভাগ গলে শরীরে পোকা ঢুকেছে, কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি। আমি সব জানি, তাও পারিনি। বাবা মা কত কষ্ট পাচ্ছে, ভাই কত কষ্ট পাচ্ছে, সব বুঝতে পারছি। বাবার শেষ দিকে সন্দেহ হয়েছিল মেয়ে আর বেঁচে নেই, তাই বাবা প্ল্যানচেট বোর্ডটা নিয়ে মাঝে মাঝে আমাকে ডাকার চেষ্টা করতেন। কিন্তু নিয়ম ঠিক থাকতো না বলে আমার পক্ষে জোরালো ভাবে দেখা দেওয়া বা কথা বলা সম্ভব হয়নি। কিন্তু বাবা বুঝতেন আমি আছি, বেঁচে নেই কিন্তু আছি। রহস্যভেদের বাসনাতেই উনি প্ল্যানচেট করতেন। মারা যান, বোর্ডটাও খাটের তলায় ঢুকে পড়ে। এতদিন পরে মানুষের সঙ্গে আমার সংযোগ স্থাপন করতে পেরেছি। এতদিন পরে একটা শরীর পেয়েছি, এবার সেই প্রতিশোধ নিতে পারবো। অপর্ণা তামাং থামল। পুলিশি তদন্ত যা হয়েছিল সব নাম কাওয়াস্তে। ভেতরে ভেতরে সব সেটিং হয়ে যায়। দেবরাজ রায় চাকরি ছেড়ে ঘুষ নিয়ে পাকাপাকিভাবে কলকাতায় ফিরে যায়। অপর্ণা বিচার পায়নি। রাজ যেন পাথর হয়ে গেছে। দেবু আর শ্রেয়া ভয়ার্ত মুখে তাকিয়ে আছে ওদের বন্ধু অপর্ণার দিকে। অপর্ণা উঠে দাঁড়ালো, ঘোরে থাকা মানুষের মতো এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে বাইরে বেরোলো। করিডোরে একটা মোমবাতি জ্বলছে। হট্টগোল শুনে পেম্বা দৌড়ে আসছিল। অপর্ণার ওই রূপ দেখে আতঙ্কে থমকে গেল। অপর্ণার হাঁটা হুবহু তার দিদির মতো। ওই জন্যই তার মেয়েটাকে খুব চেনা চেনা লাগতো। অপর্ণাই যেন তার দিদি হয়ে ফিরে এসেছে। ওরা চেক ইন করার দিন যখন ডকুমেন্টস মেলাচ্ছিল, তখন নামটা দেখে এক মুহূর্ত থমকে গিয়েছিল সে।
আজও কোথাও অপর্ণা নামটা দেখলে ও কিছুক্ষণের জন্য আড়ষ্ট হয়ে যায়। অপর্ণা সোজা দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। বৃষ্টি থামলেও কুয়াশা গোটা উপত্যকাকে ঘিরে রেখেছে। একটা অদ্ভুত নীলচে আলোয় চারপাশ বেশ দৃশ্যমান। অপর্ণার স্বপ্নে যে নীল আলো দেখেছিল সেই নীল রং। উজ্জ্বল সবুজ জোনাকিরা এপাশ ওপাশ ভেসে বেড়াচ্ছে। অপর্ণাকে অনুসরণ করে পেম্বা সমেত ওরা তিনজন বাইরে এলো। অপর্ণা পিচ রাস্তা পেরিয়ে খাদে নামল। খাদ পিছল হয়ে থাকার কথা, অথচ ওর কোনো রকম অসুবিধে হচ্ছে না, যেন হাওয়ায় ভেসে নিচে নেমে যাচ্ছে। বাকি চারজন হাঁচড় পাঁচড় করে কোনো রকমে নামল। প্রায় ফুট 50 নেমে একটা বিশাল ধুপি গাছের সামনে অপর্ণা গিয়ে দাঁড়ালো। শ্যাওলা ধরা গাছ, তলায় ফার্ন জন্মে গেছে। গাছের তলার মাটি আঙুল দিয়ে খুঁড়তে শুরু করলো। বাকি তিনজনের কিছু বুঝতে বাকি নেই। পেম্বা দৌড়ে বাড়ি থেকে একটা গাঁইতি নিয়ে এলো। চারজনে মিলে মাটিটা খুঁড়তে খুঁড়তে একটা ঝুরঝুরে কঙ্কালের আঙুল পাওয়া গেল। দেবু আর শ্রেয়া থরথর করে কাঁপছে, তাদের চোখ বিস্ফারিত। রাজ শূন্য দৃষ্টিতে গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে। অপর্ণার মুখে একটা ক্রূর হাসি। সে আর বাকি কারুর তোয়াক্কা না করে পাগলের মতো মাটি খুঁড়তে শুরু করলো। বডি ডিকম্পোজড হয়ে এসেছিল প্রায়। শুধু 2-1টা আঙুল আর হাড় পাওয়া গেল মাত্র। সঙ্গে সঙ্গে গোটা জঙ্গল জুড়ে একটা ঝড় উঠল। কিসের ঝড়, কিসের প্রতিকূলতা কেউ বুঝতে পারল না। শুধু মন দিয়ে শুনলে বোঝা যায় 26 বছর ধরে কারোর জমে থাকা কান্না, ক্রোধ, অসহায়তা বেরিয়ে এসে যেন অরণ্য কাঁপিয়ে দিচ্ছে। পেম্বা সহ বাকিরা চোখ তুলে তাকালো। সেই নিকষ কালো ছায়ামূর্তি ধীরে ধীরে জঙ্গলের ওপরের দিকে উঠে যাচ্ছে। এই অন্ধকারেও তাকে স্পষ্ট দেখা যাচ্ছে। তার গা থেকে বিচ্ছুরিত হচ্ছে এক অলৌকিক আলো। এবার তার প্রতিশোধের পালা। খানিক পর সব শান্ত হলো। অপর্ণা অচেতন অবস্থায় জঙ্গলে পড়ে আছে। দেবু আর শ্রেয়া মাথায় হাত দিয়ে মাটিতে বসে আছে। রাজ পাথরের মতো দাঁড়িয়ে। পেম্বা জল ভরা চোখে মাটিতে পরম যত্নে হাত বুলিয়ে দিতে শুরু করল। এই গল্পের উপসংহার খুব সহজ। ফোনের নেটওয়ার্ক এলে রাজ জানতে পারবে কলকাতায় তার বাবা অদ্ভুতভাবে মারা গেছেন। নিজের ঘরে সন্ধেয় বসেছিলেন তিনি। কোনো রোগ নেই, উপসর্গ নেই, মারা গেলেন হঠাৎ করে। মুখে এক ব্যাখ্যাতীত আতঙ্কের ছাপ, যেন অপ্রত্যাশিতভাবে ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হয়েছিলেন তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে। মৃত্যুর সময় আনুমানিক 6:30। কোনোদিন পুলিশ মৃতদেহ খোঁড়ার কথা জানলেও জানতে পারে, তদন্ত হতে পারে, জানা যাবে দেহ পোঁতার 26 বছর পর 5 জন মিলে মাটি খুঁড়ে বডি বার করেছিল। 6:15 থেকে 6:30 মধ্যে মাটি খোঁড়া হয়েছিল। খবর নিলে এও জানা যাবে দার্জিলিংয়ের এক প্রভাবশালী নেতার 2 ছেলেও ওই দিন ওই সময় 2টি আলাদা আলাদা জায়গায় একইভাবে মারা গেছে। শুধু 5 জন জানবে এই একটি ঘটনাও সমাপতন নয়। Mirchi Plus presents
থিম হরর। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে এঁকে বেঁকে রাস্তা চলে গেছে। বসন্তের হাওয়ায় সর্ষে ফুলে দোলা লেগেছে। গাড়ির জানলার কাঁচ নামিয়ে পরম মনোযোগ দিয়ে এইসব দেখছিল। এখন মার্চ মাস। গরমটা পড়বে পড়বে করছে, কিন্তু পুরোটা পড়েনি। স্কুলের ফাইনাল পরীক্ষা শেষে এই সময়টায় একটা লম্বা ছুটি থাকে। অন্যান্যবার কলকাতায় বন্ধুদের সাথে খেলাধুলো করেই সময় কেটে যায়, কিন্তু এবার পরম ঠিক করেছিল মায়ের দেশের বাড়িতে আসবে। ওর মায়েরও ভীষণ ইচ্ছে ছেলে একটু নিজের শিকড় সম্পর্কে জানুক, গ্রাম বাংলাকে চিনতে শিখুক। তাই তিনি খুশি হয়েই ছেলেকে দেশের বাড়িতে পাঠিয়েছেন। পরমের সঙ্গী হয়েছে রাজদীপ। একই স্কুলে এক ক্লাসেই ওরা পড়াশোনা করে। এছাড়াও রাজদীপ আর পরমের বাড়ি কাছাকাছি, তাই বাড়িতে পারমিশন পেতে সমস্যা হয়নি। পরম গাড়িতে বসে ভাবছিল প্রায় 10 বছর আগে ও এখানে শেষবার এসেছিল। তেমন কিছুই মনে নেই। ওর পাশে বসে রাজদীপ এতক্ষণ ঘুমোচ্ছিল। এবার এসে একটা ঝটকা মেরে উঠে একবার হাই তুলল, তারপর জিজ্ঞেস করল, কিরে আর কতক্ষণ? পরম উত্তর দিল, আর বোধহয় একটুখানি, তাই না বিলুদা? বিলুদা ওদের ড্রাইভার। ও বলল, হ্যাঁ গো, লোকেশন বলছে আর মিনিট 10। উত্তর শুনে রাজদীপ আবার সিটে গা এলিয়ে দিল। পরম চুপচাপ বসে রইল। ওর মনে কি যেন একটা খচখচ করছিল। মায়ের কাছে ও অনেক গল্প শুনেছে এই জায়গাটার। এখানকার আম বাগান, পেয়ারা বাগানে মায়েরা ভাই বোন মিলে ফল চুরি করতে আসতো আর দোলের সময় ভীষণ মজা করত। খুব বড় করে দোল উৎসব হতো এখানে। এলাহি রং খেলার আয়োজন করত মায়ের কাকা জ্যাঠারা। এখন অবশ্য এখানে আর বিশেষ লোকজন থাকে না, কিন্তু তবু রং খেলা এখনো বেশ বড় করেই হয়। পরম শেষবারও এখানে এসেছিল হোলির সময়, কিন্তু যতদিন থাকার কথা ছিল ওরা থাকতে পারেনি। কি একটা কারণে ওদের তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হয়। কি কারণে ওরা ফিরে গেছিল তা পরমের ঠিক মনে পড়ছে না, আর সেই জন্যই অস্বস্তি হচ্ছে ওর। কাঁচা রাস্তা দিয়ে গাড়িটা হেলে দুলে গিয়ে একটা জায়গায় এসে থামল। পরম দেখল একটা বেশ বড় জমিদার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে ওদের গাড়ি। এটাই ওর মায়ের দেশের বাড়ি। আবছা হলেও এখনো ওর এই বাড়িটার কথা মনে আছে। এ বাড়ির দেওয়ালগুলো সাদা রঙের ছিল, কিন্তু এখন তাতে বয়সের ছাপ পড়েছে। রংটাও অপরিষ্কার হয়েছে। এছাড়া আগাছা তো জন্মেছেই। যদিও গাড়ি বারান্দার থামগুলোর উপর সূক্ষ্ম কারুকার্য এ বাড়ির প্রাক্তন মালিকদের রুচিবোধের কথা জানান দিচ্ছে। গাড়ি থেকে নামতেই পরমের নাকে এলো মাটির গন্ধ। এই গন্ধে যেন জাদু আছে। মুহূর্তের মধ্যে পরমের মনটা ভালো হয়ে গেল। ওদের গাড়ির শব্দ শুনে সাদা ফতুয়া পরা একটা ছেলে দৌড়ে বেরিয়ে এসেছে। তার বয়সও পরমের মতোই হবে। বাইরে এসেই দাদা বলে পরমকে জড়িয়ে ধরল। তারপর বলল, আমায় তো নিশ্চয়ই তুমি চিনতে পারছো না। পরম হেসে বলল, দূর, তোকে এখন চিনতে পারবো না অনিমেষ? সেবার এসে তোর সাথেই তো সারাক্ষণ খেলছিলাম। হ্যাঁ, আর তুমি গাছে উঠতে ভয় পাচ্ছিলে। মুচকি হেসে বলল অনিমেষ। তারপর রাজদীপের দিকে তাকিয়ে বলল, তুমি নিশ্চয়ই রাজদীপ দা, আমি অনিমেষ। ওয়েলকাম টু শ্যামপুর গ্রাম। এই বলে হাত বাড়িয়ে দিল। রাজদীপও এবার হেসে অনিমেষের সাথে হ্যান্ডশেক করে বলল, থ্যাংক ইউ। আমি আগে কখনো গ্রামে আসিনি, আমাকে কিন্তু সব ঘুরিয়ে দেখাতে হবে। অনিমেষ বলল, তোমরা একদম ঠিক সময় এসেছো।
হোলির মজাই আলাদা। আচ্ছা, এখন ভেতরে চলো, বাবা মা অপেক্ষা করছেন, চলো। বাড়িতে স্নান খাওয়া সেরে ওরা তিনজন বিকেল হতেই বেরিয়ে পড়ল। হোলি যদিও পরের দিন, কিন্তু আজ থেকেই তার প্রস্তুতি একেবারে চরমে উঠেছে। মহিলারা রাস্তার ধারে ধারে থালার ওপর আবির আর নানা রকম রং সাজিয়ে বসেছে। ছোট ছোট বাচ্চারা এখনই গায়ে রং মেখে ছুটোছুটি করছে। কয়েক জায়গায় ঠান্ডায় শরবত বানানোর কাজ চলছে। মূলত বাড়ির পুরুষেরা এই কাজে যোগ দিয়েছে। পরম আর রাজদীপ অনিমেষের সঙ্গে ঘুরতে বেরিয়েছে। বিকেলের পড়ন্ত রোদে মাটির বাড়ি আর তার বাঁশের বেড়াগুলোর লম্বা ছায়া পড়েছে। গরু ছাগল নিয়ে লোকজন বাড়ি ফিরছে। চারিদিকে এক জমজমাট পরিবেশ। এভাবেই হাঁটতে হাঁটতে ওরা অনেক দূর চলে এলো। এখানে গ্রাম শেষ হয়ে জঙ্গল শুরু হয়েছে। অনিমেষ বলল, একটু পরেই গভীর জঙ্গল, সন্ধ্যের দিকে এখানে থাকাটা নিরাপদ নয়। তবে একটু এগিয়ে একটা বট গাছ আছে, ওই অবধি যাওয়া যায়। আমরা মাঝে মধ্যে এখানে এসে আড্ডা মারি। তারপর মুচকি হেসে বলল, মানে এই একটু সিগারেট খেলে এদিকটাই সুবিধা, বুঝলে তো, বাড়িতে জানলে তো আস্ত রাখবে না। পরম বলল, বাবা, অনেক কিছুই শিখে গেছিস দেখছি, চল ঘুরে দেখে আসি তোর বটগাছ। কয়েক পা এগোতেই বিশাল বড় বটগাছটা দেখতে পেল ওরা। অনেক দিনের পুরনো গাছ সেটা বোঝা যায়। প্রচুর ঝুড়ি নেমেছে গাছ থেকে। কিন্তু আরেকটু এগিয়ে অনিমেষ থমকে দাঁড়িয়ে পড়ল। তার কারণ আর কিছুই নয়, গাছের নিচে একজন বসে আছে। কোনো সাধুসন্তই হবে, পরনে লাল বসন। ওদের দিকে তাকিয়েই বসে আছেন সাধু বাবা। অনিমেষ ফিসফিস করে বলল, লাল পরে তান্ত্রিক বা কাপালিকরা, আমার ব্যাপারটা ভালো লাগছে না, চলো ফিরে যাই। পরম চাপা গলায় একটা ধমক দিয়ে বলল, ধুর বোকা, দাঁড়া না, দেখি ব্যাপারটা কি। এই বলে ওরা দুজন এগিয়ে গেল সাধু বাবার দিকে। সাধু বাবার চোখগুলো টকটকে লাল, অর্ধেক মুখ ঢেকে গেছে চুল আর দাড়িতে। আর ওর সামনে রাখা ছোট একটা পিতলের থালার উপর রাখা আছে আবির। সাধারণ লাল, হলুদ বা সবুজ নয়, আবিরের রং কুচকুচে কালো। রাজদীপ ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, কালো আবির? কালো আবির দিয়ে আবার হোলি খেলা হয় নাকি? সাধু ঠোঁটের কোণে এবার অল্প হাসি ফুটে ওঠে। তিনি বলেন, এ সাধারণ আবির নয়, এ আবির মানুষের আসল রং চিনিয়ে দেয়। রাজদীপ আর পরম একে অন্যের দিকে তাকায়। এবার পরম জিজ্ঞেস করে, তার মানে কি? সাধু বাবা বোধহয় একটু রেগে যান। তিনি বলেন, এই জগতের ঊর্ধ্বে উঠে কখনো দোল খেলেছ, না শুধুই নকল রং লাগিয়েছ? তারপর তিনি হাতে একটু রং তুলে নিলেন। সেই রং আবার তার আঙুলের ফাঁক দিয়ে ঝরে থালার ওপর পড়ল। যারা অজানাকে জানতে ভয় পায় না, তারা এই রং নিয়ে দোল খেলার সাহস দেখাবে। অনিমেষ এবার ওদের দিকে তাকিয়ে গলা নামিয়ে বলল, আমার ঠিক ভালো লাগছে না, এখান থেকে চলে যাই, চলো। পরম বলল, হ্যাঁ সেই ভালো, তুই এগো। অনিমেষ ওদের ছেড়ে একটু দূরে যেতেই পরম রাজদীপের কানে কানে বলল, আবিরটা একটু কিনে নে ভাই, অনিমেষ কিরকম ভয় পেয়েছে দেখেছিস? ওকে কাল মাখিয়ে দেব, দারুণ মজা হবে। রাজদীপেরও মনে মনে তাই ইচ্ছে। এবার পরম রাস্তার দিকে খানিক এগিয়ে যেতেই ও পকেট থেকে টাকা বের করে সাধুকে জিজ্ঞেস করল, কত করে? সাধু উত্তর দিল, টাকা লাগবে না, নিয়ে যাও। এ আবির টাকা দিয়ে কেনার সাধ্য তোমাদের নেই। এই আবির দিয়ে একবার হোলি খেলা হলে
তোমাদের জীবনটাই বদলে যাবে। তাই বলছি, আবির বুঝে শুনে ব্যবহার করতে হবে। এই বলে ঠোঙার মধ্যে খানিকটা আবির পুড়ে রাজদীপকে ধরিয়ে দিল। রাজদীপ সেটা নিজের পকেটে ভরে নিয়ে ফেরার রাস্তা ধরল। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর পরমের একেবারেই ঘুম আসছিল না। এদিকে পাশে শুয়ে রাজদীপ অকাতরে ঘুমোচ্ছে। অনিমেষও নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে এর মধ্যে। পরম বিছানা থেকে উঠে বাড়ির উঠোনে এলো। এখানকার হাওয়ায় নিঃশ্বাস নিলে কেমন একটা অদ্ভুত আরাম হয়। আজ আকাশ একদম ছকছকে পরিষ্কার। কত তারা দেখা যায়, শহরে তো এসব দেখতেই পাওয়া যায় না। এক মনে আকাশের দিকে তাকিয়েছিল পরম। এমন সময় পেছনে একটা খচমচ শব্দ শুনেও চমকে উঠল। তারপর ঘুরে তাকিয়ে বুঝতে পারল দিদা উঠে এসেছে। ওর নিজের দিদা নয়, এখানে এক মামা থাকেন, তার মা। তার সাদা চুলের ওপর চাঁদের আলো পড়ে চকচক করছে। হাতে একটা লাঠি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। আজ সারা দিনে দিদাকে পরম বাড়ি থেকে বেরোতে দেখেনি, তাই এত রাতে তাকে উঠোনে দেখে পরম আশ্চর্য হল। ও জিজ্ঞেস করল, দিদা, তুমি এখানে কি করছো এত রাতে? বৃদ্ধা ভদ্রমহিলা তার কথা যেন শুনেও শুনলেন না। এক দৃষ্টে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুই ওকে দেখেছিস তাই না? পরম ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, কাকে? দিদা উত্তর দিলেন, ওই যে আবির নিয়ে বসেছিল। পরম আরেকবার চমকে উঠল। এ কথা দিদা জানল কি করে? বৃদ্ধা পরমের উত্তরের অপেক্ষা না করেই বললেন, তুই আবির কিনিসনি তো? সত্যি করে বল, বল তুই ওই আবির কিনিসনি? পরম এবার একটু হাসার চেষ্টা করে, তারপর বলে, ওটা একটু রং শুধু, এত চিন্তা করার তো কিছু নেই। বৃদ্ধার মুখে যেন কালো ছায়া নেমে এলো। তিনি বললেন, কোনো রঙই শুধু রং নয়, ওই রং নেওয়া উচিত হয়নি। ও বলেছিল আবার ফিরবে। পরম বলল, কে ফিরবে দিদা? কি বলছো? বৃদ্ধা এবার হাতের লাঠি ঠুকে ঠুকে নিজের ঘরের দিকে হাঁটা দিল। যেতে যেতে শুধু বলে গেল, রুদ্রনাথ ফিরবে বলেছিল, রুদ্রনাথ ফিরবে। পরম এসবের মানে বুঝতে পারছিল না। আর তখনই ঠান্ডা হাওয়া বয়ে গেল উঠোনের ওপর দিয়ে। পরমের গায়ে কাঁটা দিয়ে উঠল। এই সময় তো এরকম হাওয়া দেয় না। তবে এ কি অশুভ কোনো ইঙ্গিত? পরের দিন সকালে উঠে পরম দেখল চারিদিকে এক সাজো সাজো রব। দূর থেকে ঢোলের শব্দ ভেসে আসছে। বাচ্চা ছেলেমেয়েরা রাস্তায় ছুটোছুটি করে রং খেলছে। আগের রাতের ঘটনাগুলো এখন মনে হচ্ছে যেন কষ্টকল্পনা। বাতাসে লাল, হলুদ, সবুজ আরও নানা রঙের আবির উঠছে। চারিদিক রঙিন। মামি এসে বলে গেলেন, পরম, তোমার আর রাজদীপের জন্য সাদা পাঞ্জাবি আমি রেখে দিয়েছি, সেটা পরে এসো। হ্যাঁ, তারপর উঠোনে সকলে মিলে রং খেলা হবে। ওরা দুজনেই ঝটপট তৈরি হয়ে নিচে নেমে এলো। আর আসতেই অনিমেষ ওদের দুই গালে আবির মাখিয়ে দিয়ে চিৎকার করে বলল,
হোলি হে। এর মধ্যেই বাড়ির বড়রাও চলে এসেছে। পরম রাজদীপ সকলের পায়ে আবির দিয়ে প্রণাম করল। একমাত্র সেই দিদা ওদের আশীর্বাদ করলেন না। খানিক পরে অনিমেষ এসে পরমের কানে কানে বলল, এখানে হোলি খেলে নাও, এরপর একটু অন্য ব্যবস্থাও আছে। আমার এক বন্ধুকে বলে রেখেছি, আমাদের জন্য 2 গ্লাস ঠান্ডাই রেখে দেবে। পরম বলল, সে কি রে, মামা জানতে পারবে না? আর দূর, বাবা তো নিজেও বন্ধুদের সাথে খাবে, ও কেউ বুঝবে না। একটু পরেই ওরা বাড়ি থেকে বেরিয়ে পড়ল ঠান্ডাই খেতে। রাস্তা দিয়ে ওরা হেঁটে খানিক দূর যাওয়ার পরেই পরম বলল, হে রাজদীপ, এবার ওই কালো রংটা বের কর, অনিমেষকে চেপে ধরে বেশ করে মাখাবো, বার কর। এই বলেই অনিমেষকে পেছন থেকে চাপটে ধরল। অনিমেষ কিছু বুঝে ওঠার আগেই রাজদীপ পকেট থেকে ঠোঙা বের করে নিজের হাতে কালো আবিরটা মেখে নিয়েছে। অনিমেষ বিস্ফারিত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, না 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 না, রাজদীপ না, রাজদীপ না। কিন্তু অনিমেষের মুখের কথা মুখেই রয়ে গেল। আবিরটা রাজদীপের হাতে লাগতেই যন্ত্রণায় কুঁকড়ে উঠল। ওর মনে হলো ওর গোটা শরীরে যেন অনেকগুলো আলপিন ফুটছে। রাজদীপ চেঁচিয়ে বলল, হাতটা খুব জ্বালা করছে ভাই, যেন যেন পুড়ে যাচ্ছে। অনিমেষ আর পরম ভয়ার্ত দৃষ্টিতে দেখতে থাকল সেই আবির ধীরে ধীরে রাজদীপের চামড়া ভেদ করে শরীরে প্রবেশ করছে, আর হাত জুড়ে দেখা যাচ্ছে কালো কালো ছোপ। সেই আবির রাজদীপের রক্তে মিশে ওর শিরা উপশিরায় ছড়িয়ে পড়ছে। সেগুলো ফুলে উঠেছে। রাজদীপ এবার রাস্তায় লুটিয়ে পড়ল। ওর শ্বাস প্রশ্বাস ভয়ঙ্কর বেড়ে গেছে। ওর গলা দিয়ে বেরিয়ে এলো চিৎকার, কিন্তু এই চিৎকার মানুষের নয়, এ যেন কোনো বন্য জন্তুর হুঙ্কার। ওদের আশেপাশে এবার গ্রামবাসীদের ভিড় জমে গেছে। তারাও একই রকম ভয়ার্ত চোখে তাকিয়ে আছে রাজদীপের দিকে। পরম রাজদীপকে আঁকড়ে ধরে ঝাঁকিয়ে বলে, রাজদীপ, হে রাজদীপ, এটা এটা কিরকম মজা হচ্ছে ভাই, কি বলছিস? রাজদীপ এবার পরমের হাতের উপর লুটিয়ে পড়ে। ওর চোখ উল্টে গেছে আর শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে। পরম গ্রামবাসীদের দিকে তাকিয়ে কাতরভাবে বলে, একটু 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 জল পাওয়া যাবে? একটু জল, একটু দেখুন না। এমন সময় এক বৃদ্ধ ভদ্রলোক ভিড় ঠেলে এগিয়ে এলেন। তার পরনে সাদা ধুতি আর গায়ে জড়ানো নামাবলি। তার লম্বা ধূসর চুল পিঠের ওপর পড়ে আছে। তাকে দেখে ভিড়ের মধ্যে অনেকেই ভক্তি ভরে কপালে হাত ঠেকাল। অনিমেষ তার সামনে হাত জোড় করে হাঁটু গেড়ে বসে বলল, মোহন বাবা, মোহন বাবা, আপনি দেখুন এ কি হলো। তিনি রাজদীপের পাশে বসে নাড়ি দেখলেন, তারপর বললেন, কি করেছে ও? তার গলার স্বর অত্যন্ত গম্ভীর, কিন্তু শুনলেই কেমন যেন সমীহ হয়। অনিমেষ কোনো মতে বলল, আমি আমি ঠিক আমি আমি ঠিক জানি না। ওই জঙ্গলের মধ্যে এক সাধুর থেকে খানিকটা কালো আবির কিনেছিল, তারপর সেটা হাতে মাখতেই এই অবস্থা। মোহন বাবা এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, মূর্খ, এ কোনো সাধারণ আবির নয়, এ তো রুদ্রনাথের কাজ। এই নামটা শুনে পরমের এবার বিরক্ত লাগলো। ও বলল, একজন একজন ডাক্তার ডাকতে হবে, ওকে এখান থেকে শহরে নিয়ে যেতে হবে। এবার মোহন বাবা বললেন, না, এখান থেকে বের করে নিয়ে গেলে ও বাঁচবে না, ওকে তুলে নিয়ে আমার ঘরে এসো। মোহন বাবার কথা শুনে গ্রামবাসীরা অনেকেই এগিয়ে এসে রাজদীপকে ধরাধরি করে তুলে নিয়ে গিয়ে মোহন বাবার ঘরের দিকে পা বাড়ালো।
রাজদীপকে এনে মোহন বাবার ঘরে একটা খাটে শুইয়ে দেওয়া হলো। তার গা ঘামে ভেজা, চোখ এখনো উল্টে আছে, আর মাঝে মধ্যে অজানা ভাষায় মন্ত্র পড়ার মতো কিছু একটা বিড়বিড় করে উঠছে। এ ভাষা যে কি তা পরম বা অনিমেষ এখনো বুঝতে পারেনি। এ ভাষা রাজদীপই বা কি করে জানলো সেটাও পরম জানে না। ও বারবার ডাক্তার ডাকার কথা বললেও কেউ সে কথায় বিশেষ পাত্তা দিচ্ছে না। ও চাইছে গাড়ি করে এক্ষুনি রাজদীপকে নিয়ে কোনো হাসপাতালে যেতে, কিন্তু মোহন বাবার ওপর এখানে কেউ কথা বলবে না, তাই ওর কথা সকলেই অগ্রাহ্য করছে। খবর পেয়ে পরমের মামাও ছুটে এসেছেন মোহন বাবার বাড়িতে। পরম ভেবেছিল মামাকে বলে হয়তো কাজ হবে, কিন্তু মামা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মোহন বাবা যা বলবে তাই হবে। পরম আর ভেবে পাচ্ছে না কি করবে। চোখের সামনে নিজের প্রিয় বন্ধুকে কষ্ট পেতে দেখে পরমের চোখ ফেটে জল আসছে, কিন্তু এখানে ওর কোনো ক্ষমতাই নেই। বাড়িতে জানাতে ওর ভয় করছে। এখন মনে হচ্ছে সত্যিই গতকাল অনিমেষের কথা শুনে আবিরটা না কিনলেই ভালো হতো। রাজদীপের হাতে হলুদ আর সর্ষের তেল মাখিয়ে লাগানো হয়েছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। সেই কালো ছোপ যেমন ছিল তেমনই আছে। মোহন বাবা বললেন, তোমাদের সকলের উদ্দেশ্যে বলি, এই কাজ রুদ্রনাথের। পরম এবার চিৎকার করে বলে উঠল, কি তখন থেকে রুদ্রনাথ করে চলেছেন? যা হয়েছে স্পষ্ট করে খুলে বলুন না। অনিমেষ এবার শিউরে উঠে পরমের হাত চেপে ধরে বলল, দাদা দাদা কি করছো? মোহন বাবার উপর কথা বলো না। মোহন বাবা কিন্তু একটুও রাগ করেননি। তিনি তার শান্ত গম্ভীর গলাতেই বললেন, তোমায় সব বুঝিয়ে বলছি। তুমি হয়তো পুরোটা বিশ্বাস করবে না, কিন্তু জেনে রেখো আমরা তোমাদের ভালোই চাই। আমরা হয়তো খানিকটা স্বার্থপরের মতোই তোমাদের ভালো চাই, কারণ এ ছেলে যদি সুস্থ না হয় তাহলে আমরা গোটা গ্রাম বিপদে পড়ব। এই কথা শুনে ঘরে যারা উপস্থিত ছিল তাদের সকলের মধ্যেই একটা চাপা গুঞ্জন শোনা গেল। মোহন বাবা একটু থেমে আবার বলতে শুরু করলেন, 100 বছরেরও আগে এক তান্ত্রিক ছিল, তার নাম রুদ্রনাথ। সে কোনো সাধারণ তান্ত্রিক নয়, অন্ধকার জগতের রাজা ছিল সে। তার মতো সাধনা খুব কম লোকই করতে পেরেছিল। সে গ্রামের পাশে জঙ্গলেই তন্ত্রচর্চা করত। সে সাধনা মানুষের করা উচিত নয়। পরমের এবার একটু ভয় করল। ও বলল, কি হয়েছিল তার? মোহন বাবা বলতে লাগলেন, তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, কারণ সে তার সাধনা পূর্ণ করতে নরবলি দিতে চেয়েছিল। কিন্তু যাওয়ার আগে সেই গ্রামকে অভিশাপ দিয়ে যায়। তার সাধনা একদিন পূর্ণ হবে, আর সেদিনেই গোটা গ্রামকে সে ধ্বংস করে দেবে। আর তারপর থেকে কয়েক বছর অন্তর কেউ না কেউ রহস্যজনকভাবে এই গ্রামে মারা গেছে। রুদ্রনাথের প্রয়োজন 5টি বলি। আজ অবধি 4 জনকে সে মেরেছে। এই তার শেষ শিকার। কাজেই তোমার বন্ধু মারা গেলে রুদ্রনাথেরও সাধনা পূর্ণ হবে। তখন সে আমাদের গ্রামকে ধ্বংস করে দেবে। আমি গণনা করে দেখেছি, এবার দোলেই তার আক্রমণের সম্ভাবনা সব থেকে বেশি ছিল। কাজেই তোমাদের সম্পূর্ণ দোষ আমি দিচ্ছি না। তোমরা রুদ্রনাথের পাতা ফাঁদে পা দিয়েছ মাত্র। এবার পরমের মামা বললেন,
গত 100 বছর ধরে এভাবেই 4 জন মারা গেছে। 25 বছর অন্তর একটি করে মৃত্যু হতো। সে কি নৃশংস মৃত্যু! কিন্তু শেষ মৃত্যুর পর তো প্রায় 35 বছর কেটে গেছিল। আমরা ভেবেছিলাম আমাদের গ্রামে অভিশাপ থেকে মুক্ত হয়েছে, কিন্তু আসলে যে হয়নি তা এখন বুঝতে পারছি। পরম বলে উঠল, এসব কি গাঁজাখড়ি গল্প বলছেন আপনারা? এই গ্রাম থেকে চলে যাননি কেন তবে? এবার মোহন বাবা হেসে বললেন, বাবা রুদ্রনাথের অভিশাপ কি অত সহজে যায়? এই গ্রামে যাদের জন্ম, তারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক, তাদের সকলের মৃত্যু অনিবার্য। আর মনে রেখো, তোমার মা কিন্তু এই গ্রামেই জন্মেছিলেন। এই শেষ কথাটা শুনে শিউরে উঠল পরম। সত্যি তো, এই কথাটা সে এতক্ষণ ভেবেই দেখেনি। ও বলল, দেখুন দেখুন, এত কিছু আমি জানি না। আপনি হয় মন্ত্র বলে বা জাদু করে যেভাবেই পারেন ওকে সারিয়ে তুলুন, না হলে ওকে নিয়ে আমি কলকাতা যাব। রাজদীপকে ডাক্তার দেখালে ও সুস্থ হয়ে যাবে, আর আমি আমার মায়ের সাথে থাকলে কিচ্ছু হবে না। এখানে এসব অন্ধবিশ্বাস নিয়ে আপনারা বাঁচুন। কলকাতা শহরে এসবে কেউ বিশ্বাস করে না। এবার মোহন বাবা বললেন, তোমার হয়তো এখন মনে হচ্ছে আমরা গাঁজাখুরি কথা বলছি, কিন্তু এক্ষুনি তোমার সামনে সবটা প্রমাণ হয়ে যাবে। ওই যে আংটিটা তুমি হাতে পড়ে আছো, ওটা কেন? পরম একবার নিজের আঙুলের আংটিটা ছুঁয়ে বলে, জানি না, ছোটবেলায় মা পরিয়ে দিয়েছিল, কোনোদিন খুলতে বারণ করেছে। মোহন বাবা বললেন, কিন্তু ওই আংটিটায় তো কোনো পাথর বসানো নেই। ওটা আর 5টা আংটির মতো নয়, ওটার ওপর একটা নকশা করা আছে। ওই আংটি আমার দেওয়া। এই বলে মোহন বাবা উঠে গেলেন। পরম রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে এর পরের কথা শোনার জন্য। মোহন বাবা একটা বাক্স বের করে সেটা খুললেন। তার মধ্যে এই একই নকশা কাটা আরেকটা আংটি রাখা আছে। মোহন বাবা বললেন, তুমি 10 বছর আগে এখানে এসেছিলে মনে আছে? ওই 10 বছর আগেই রুদ্রনাথের সাধনার 100 বছর হওয়ার কথা ছিল। সেইবারও তোমার ওপর আক্রমণ করেছিল। ওই আংটির জোরেই তুমি বেঁচে যাও। ওই আংটি আমার বাবার বানানো। আংটিটা মন্ত্রপুত। আমার বাবাই রুদ্রনাথকে গ্রাম থেকে তাড়িয়েছিলেন। অনেক ক্ষমতা ছিল ওর। পরম বলল, তাহলে তাহলে এটাই খুলে রাজদীপকে পড়িয়ে দিই, সব ঠিক হয়ে যাবে। মন্ত্র ওভাবে কাজ করে না। অনেক গণনা করে তবেই কাউকে মন্ত্র দেওয়া যায়। আর ওই অন্য আংটিটা? ওইটার ক্ষমতা সম্পর্কে আমিও ঠিক জানি না। ওটা আমার বাবা পারতপক্ষে ব্যবহার করতে বারণ করেছেন। তাহলে তাহলে উপায়? ঠিক তখনই রাজদীপ শটান বিছানায় উঠে বসল। ওর সারা শরীর শক্ত, চোখের দৃষ্টি ঘোলাটে, সারা ঘর নিস্তব্ধ। পরম উঠে দাঁড়াতে যাচ্ছিল, কিন্তু মোহন বাবা ওর হাত ধরে টেনে ওকে বসিয়ে দিলেন। রাজদীপ যান্ত্রিকভাবে বিছানা থেকে নামল। তার নড়াচড়া যেন অপার্থিব। ও নিজে কিছুই করছে না, কেউ ওকে দিয়ে করিয়ে নিচ্ছে। ওভাবেই ও হেঁটে বিছানার পাশের টেবিলের ওপর থেকে একটা চক তুলে নিল। তারপর একইভাবে দেওয়ালের দিকে এগিয়ে গেল। রাজদীপ, পরম আলতো করে ডাকল। রাজদীপ ওর কথা শুনতেই পায়নি। রাজদীপের হাত দ্রুত চলছে। ও দেওয়ালের ওপর হিজিবিজি অনেক কথা লিখে চলেছে। এগুলো কোন ভাষা তা পরম জানে না।
আর লেখার সঙ্গে সঙ্গেই নানা রকম ছবিও এঁকে চলেছে ও। এবার ওর হাত কাঁপতে শুরু করলো, আর তারপর সারা শরীরটাই কেঁপে উঠতে লাগলো। মৃগী রোগীর মতো ছটফট করতে লাগলো রাজদীপ। তার কিছুক্ষণ পর সব থেমে গেল। রাজদীপ পড়েই যাচ্ছিল, কিন্তু মোহন বাবা ঠিক সময় ওকে ধরে ফেললেন। ও মোহন বাবার কোলে ঢলে পড়ে শুধু বলল, দরজা দরজা খুলে গেছে, উনি জেগে উঠেছে, উনি সব দেখছে, সব দেখতে পাচ্ছে। পরমের শির দাঁড়া বেয়ে হিমেল স্রোত নেমে গেল। রাজদীপের গলাটা কেমন ভাঙা ভাঙা, যেন ও একা নয়, দুজন মানুষ রাজদীপের মধ্যে দিয়ে কথা বলছে। তারপরেই সব চুপ। রাজদীপ আবার অজ্ঞান হয়ে মোহন বাবার কোলে ঢলে পড়েছে। পরম ফিসফিস করে বলল, আমাদের কি আর কিছুই করার নেই? মোহন বাবা রাজদীপকে বিছানায় শুইয়ে দিলেন। তারপর বললেন, করা হয়তো যায়, কিন্তু একেবারেই সহজ হবে না। শ্যামপুরে ধীরে ধীরে রাত নামল। তার সাথেই পরমের মনে ভিড় করে আসতে শুরু করল যত অজানা আশঙ্কা। পরম আর অনিমেষ ঠায় বসে আছে রাজদীপের খাটের পাশে। ওরা দুজনেই সারাদিন কিছু খায়নি। মোহন বাবার ঘরে শুধু একটা মোমবাতি জ্বলছে। সেই আলোর শিখায় ঘরের মধ্যে এক রহস্যময় আলো আঁধারি তৈরি হয়েছে। মাঝে মধ্যে হাওয়ায় সেই শিখা কেঁপে উঠছে। রাজদীপের শিরায় শিরায় কালো রং ছড়িয়ে পড়েছে। রাজদীপের শরীরে যেন সে নিজের শাখা প্রশাখা বিস্তার করতে শুরু করেছে। মোহন বাবা বেশ কিছুক্ষণ খাতায় কি সব লিখছিলেন আর আঁকছিলেন। হঠাৎ উনি খাতা বন্ধ করে উঠে পরমকে বললেন, চলো। পরম চমকে উঠে জিজ্ঞেস করল, কোথায়? দক্ষিণাবাবুর বাড়ি। তিনি আবার কে? দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, এই গ্রামের সবচেয়ে বয়স্ক লোক। তার পড়াশোনাও প্রচুর, তিনি আমাদের সাহায্য করতে পারবেন। পরম আর কথা বাড়াল না। মোহন বাবার পিছু পিছু হাঁটা লাগালো। দক্ষিণাবাবুর বাড়িও গ্রামের প্রায় শেষ প্রান্তে। বেশ খানিকটা হেঁটে তবে তার বাড়ি পৌঁছানো গেল। সেখানে পৌঁছে দক্ষিণাবাবুর দরজায় টোকা দিয়ে মোহন বাবা বলল, দক্ষিণাদা, আমি মোহন, দরজা খুলুন। দক্ষিণাবাবু দরজা খুলে দাঁড়ালেন। বয়সের ভারে তিনি কুঁজো হয়ে পড়েছেন। তার চামড়া কুঁচকে গেছে। চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে একটা বই, গায়ে পাঞ্জাবির ওপর একটা শাল জড়ানো। দরজা খুলে তিনি বললেন, তোমরা আসবে আমি জানতাম, তাই অপেক্ষা করছিলাম। এসো ভেতরে। পরম ঘরে ঢুকে দেখল শোবার জায়গা ছাড়া সেখানে আর কোনো জায়গা নেই। চারিদিকে বই, পত্রিকা ইত্যাদি ছড়িয়ে পড়ে আছে। পুরনো পুঁথিও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। সেসবের ওপরে ধুলোর আস্তরণ। দক্ষিণাবাবু তারই মধ্যে কোনো মতে বই সরিয়ে ওদের বসার ব্যবস্থা করে দিলেন। তারপর খুক খুক করে একটু কেশে বললেন, আমায় সবটা বলো। মোহন বাবাই গোটা ঘটনাটা বলল।
মাথা নিচু করে দক্ষিণাবাবু সবটা শুনলেন। তারপর মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে কি একটা খুঁজলেন। তারপর বললেন, আমি যা জানি তা তোমাদেরকে বলতে পারি, কিন্তু তোমাদের তাতে কতটা লাভ হবে জানি না। তবু বলি, রুদ্রনাথ কখনোই পুরোপুরি মরেনি। তার নশ্বর শরীরটা শেষ হয়ে গেলেও সে ইহলোক আর পরলোকের মাঝামাঝি একটা জায়গায় আটকে আছে। তার 100 বছরের অপেক্ষার ফল এইবার সে পাবে। তা এসব কথা বোধহয় মোহন তুমি জানো। আর একবার রুদ্রনাথ তার পূর্ণ শক্তি ফিরে পেলে আমাদের ক্ষমতা নেই তাকে থামানোর। পরম এবার কাতর কণ্ঠে বলল, কিছু একটা উপায় বের তো করতেই হবে আমাদের। দক্ষিণাবাবু মাথা নাড়েন, তারপর বলেন, হ্যাঁ, সে কথা সত্য। একটা পদ্ধতি আছে। শোনো বলি, যে বটগাছের নিচ থেকে তোমরা ওই আবির পেয়েছ, সেই বটগাছ ছিল আসলে একটা মন্দির। সেই মন্দিরের পেছনে গাছটা জন্মায় এবং মন্দিরটা তার ঝুড়ির ভেতর ঢাকা পড়ে যায়। এসব ঘটে রুদ্রনাথেরও ছোটবেলায়, কিন্তু জোয়ান বয়সে ওই মন্দিরের সন্ধান পায় রুদ্রনাথ। সেখানেই ও বসবাস করত। আমার বিশ্বাস সেই মন্দিরের মধ্যেই কোনোভাবে ও তন্ত্র সাধনার পদ্ধতি সম্পর্কে জানতে পারে। আর ওই বটগাছের পাশে ও নরবলি দেবে বলে মন্ত্রপুত হাঁড়ি কাঠ বানিয়েছিল। যদিও মোহনের বাবা সেটা নষ্ট করে দেয়, কিন্তু ওই মন্দিরেই ওর আত্মা ঘোরাফেরা করে। ভোরের আলো ফোটার আগে যদি তোমরা মন্দিরটা ধ্বংস করে দিতে পারো, তাহলেই একমাত্র রাজদীপকে বাঁচানো সম্ভব হবে। পরম রুদ্ধশ্বাসে শুনছে দক্ষিণাবাবুর কথা। মোহন বাবা বলল, যোগবল আমিও জানি, কিন্তু কিভাবে তা প্রয়োগ করব যদি আপনি বলে দেন। হ্যাঁ, আমিও ওইটাই খুঁজছিলাম। কোথায় গেল কে জানে। দাঁড়াও। এই বলে তিনি উঠে ধুলোর মধ্যে কি একটা খুঁজতে লাগলেন। তারপর কোথা থেকে একটা পুরনো পুঁথি বের করে মোহন বাবার হাতে দিলেন। মোহন বাবা সেটা হাতে নিয়ে বেরিয়ে আসছিল। এমন সময় বৃদ্ধ তার কাঁধে হাত দিয়ে ফিসফিস করে বললেন, শোনো, ওই মন্দিরটা কিন্তু পাহারা দিচ্ছে কয়েকজন। যে 4 জনকে রুদ্রনাথ মেরেছে তারাই পাহারা দিচ্ছে ওই মন্দির। আর আংটিটা ভুলো না। ওরা যখন মোহন বাবার ঘরে ফিরল, তখনও রাজদীপ একইভাবে শুয়ে আছে। পরম গিয়ে রাজদীপের কপালে হাত রাখতেই রাজদীপ সোজা চোখ মেলে পরমের দিকে তাকালো। তারপর পরমের হাত খামচে ধরে বলল, যা শুরু হয়ে গেছে তাকে তোরা আটকাতে পারবি না, পারবি না। তারপর রাজদীপের মুখে ফুটে উঠল একটা ক্রূর হাসি, আর সঙ্গে সঙ্গেই ঘরের মোমবাতিটা কয়েকবার তপ তপ করে উঠে নিভে গেল। সারা ঘরে নিকষ অন্ধকার। মোহন বাবা এসে আবার মোমবাতিটা জ্বালল, তারপর বলল, চলো আমরা সবাই যাব, আর রাজদীপকেও নিয়ে যেতে হবে। সেই পুঁথি, কয়েকটি সর্ষের দানা আর একটি সুতো নিয়ে মোহন বাবা ঘর থেকে বেরোল। রাজদীপকেও পাঁজাকোলা করে তুলে নিয়ে বেরোল অনিমেষ আর পরম। বেশ খানিকটা হাঁটার পরে ওরা জঙ্গলের একেবারে কাছে গিয়ে পৌঁছল। জঙ্গলের মধ্যে ছায়া এখন ঘন আর কালো। পাতায় পাতা ঘষার শব্দ শুনে মনে হচ্ছে কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। অন্ধকারের বুক চিরে ওরা সাবধানে পা ফেলে সেই বটগাছের দিকে এগোচ্ছিল। রাজদীপের অবস্থা আরও খারাপ হয়েছে। মুখ দিয়ে একটা গোঙানির মতো শব্দ আসছে।
মাঝে মাঝে শুধু ওই হাড় কাঁপানো গলায় রাজদীপ বলছে, সে আসছে, সে আসছে। আমরা প্রায় এসে গেছি, বলল অনিমেষ। এমন সময় রাজদীপ হঠাৎ প্রচণ্ড হিংস্রভাবে অনিমেষ আর পরমের হাত ছাড়িয়ে জঙ্গলের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। ওর চোখে মুখে নারকীয়তার স্পষ্ট চিহ্ন। ভয় অনিমেষ দুপা পিছিয়ে গেল। রাজদীপ কাঁপা কাঁপা হাত তুলে বলল, সে সে এসে গেছে। এই বলে পরম আর অনিমেষকে এক ধাক্কা মারল। তারা দুজন ছিটকে পড়ল জঙ্গলের মধ্যে। এবার রাজদীপ এক লাফে পরমের দিকে এগিয়ে গেল। তারপর পরমের বুকের উপর বসে দুই হাত দিয়ে ওর গলায় সজোরে চাপ দিতে শুরু করলো। পরমের দম বন্ধ হয়ে এলো। ও কোনো মতে হাঁ করার চেষ্টা করছিল একটু শ্বাস নেওয়ার জন্য। এদিকে রাজদীপের শরীরে যেন অসুরের শক্তি বাসা বেঁধেছে। সেই হাত লোহার মতো পরমের গলায় চেপে বসছে। রাজদীপের চোখে যেন আগুন ছুটছে। পরম কোনো মতে নিজেকে একটু ছাড়িয়ে নিয়ে বলল, রাজদীপ, 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 ছাড়, ছাড়, এরম এরম করিস না রাজদীপ। রাজদীপ পরমের কানের কাছে মুখ এনে বলল, আর থামানোর উপায় নেই। অনিমেষ এবার দৌড়ে এসে রাজদীপকে পরমের থেকে আলাদা করল। রাজদীপ একটু দূরে ছিটকে পড়ল, আর পড়া মাত্রই আবার ঝটকা মেরে উঠে দাঁড়ালো। পরম বিস্ফারিত চোখে দেখল রাজদীপের চামড়ার তলা দিয়ে বিদ্যুৎ ঝলকের মতো কালো রং চলাফেরা করছে। রাজদীপের মুখ থেকে কয়েকটা অপার্থিব শব্দ বেরোলো। তার মানে ওরা কেউ জানে না। মোহন বাবা আর দেরি করল না। সঙ্গে যে সুতোটা এনেছিল সেটা রাজদীপের কবজিতে জড়িয়ে দিল। সেটা জড়াতেই রাজদীপ একটা গগনভেদী চিৎকার করে উঠল। সেই চিৎকারে জঙ্গলের ঘুমন্ত পাখিরা শব্দ করে উড়ে গেল, আর রাজদীপ সেখানেই পড়ে ছটফট করতে লাগল। অনিমেষ এবার চেঁচিয়ে বলল, ভোর হতে আর বেশি দেরি নেই। ওরা দৌড়ে সেই বটগাছটার সামনে পৌঁছতেই মেঘ সরে গিয়ে চাঁদের আলো উঁকি দিল আকাশে। বটগাছটার কাছাকাছি পৌঁছতেই একটা পচা গন্ধ এসে লাগলো ওদের নাকে। এবার মোহন বাবা পুঁথিটা খুলল, তার দিকে এক ঝলক দৃষ্টি দিয়ে বলল, এদিকে। তাকে অনুসরণ করেই অনিমেষ আর পরম বটের ঝুড়ির ফাঁক দিয়ে এগিয়ে গেল। একটু এগিয়ে ওরা দেখল ওদের সামনে জমাট বাঁধা অন্ধকারের দেওয়াল। সেই অন্ধকার ওদের যেন গিলে নিল। মন্দিরের ভেতরে ঢুকে টর্চের আলো ফেলল মোহন বাবা। চারিদিক ভাঙাচোরা, ইটের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর ঠিক মাঝখানেই একটা কালো পাথরের তৈরি দেবী মূর্তি। সেই দেবীর মুখটা ভেঙে গেছে। সে যে কোন দেবী তা বোঝার উপায় নেই। দেওয়াল জুড়ে অনেক রকম চিহ্ন আঁকা। সেগুলো উঠে গেছে, তবে বেশ কয়েকটা খুবই স্পষ্ট। দেখে মনে হয় শুকিয়ে যাওয়া রক্ত। মোহন বাবা সেখানেই বসে দক্ষিণাবাবুর দেওয়া পুঁথিটা খুলে মেঝের ওপর বিছিয়ে রাখল। অনিমেষ একটা লণ্ঠন জ্বালল। তারপরে ওরা দুজন মোহন বাবার উল্টো দিকে বসল।
মোহন বাবার মন্ত্রোচ্চারণ যত তীব্র হতে শুরু করলো, মন্দিরের তাপমাত্রা যেন ততই কমতে লাগলো। আর এক এক করে ছায়ার মতো 4টে মূর্তিকে দেখতে পেল ওরা। অঙ্গা অঙ্গে অঙ্গে অঙ্গই তাদের মধ্যে একজন এক পা এগিয়ে এসে গুরুগম্ভীর কণ্ঠে বলল, এখান থেকে বেরিয়ে যাও। অনিমেষার পরম দাঁতে দাঁত চেপে বসে রইল, কথার কোনো উত্তর দিল না। এমন সময় ওরা শুনতে পেল রাজদীপের চিৎকার। রাজদীপ নিজের কবজি থেকে সুতো ছাড়িয়ে এসে চলে এসেছে, উন্মত্তের মতো মন্দিরে এসে ঢুকল। এবার রাজদীপের গলা থেকে বেরিয়ে এলো এক গমগমে পুরুষ কণ্ঠ। সেই কণ্ঠ বলছে, তোমাদের দেরি হয়ে গেছে, এই ছেলেকে আমি ছাড়ব না। আমার সাধনা এক্ষুনি শেষ হবে, আমি আবার এই ধরাধামে অবতীর্ণ হব, তখন লড়াই হবে সামনাসামনি। মোহন বাবা এবার চোখ খুলে বলল, রুদ্রনাথ। রুদ্রনাথের উপস্থিতিতে গোটা মন্দিরের দেওয়াল কেঁপে উঠতে শুরু করলো, আর তারই সঙ্গে একটা লাল রঙের ময়লা ছেঁড়া আলখাল্লা পড়া চেহারা একটু একটু করে স্পষ্ট হতে শুরু করলো। মোমবাতির শিখার মতোই তার শরীরটা যেন কাঁপছে। তার মণিহীন চোখে যেন বহুকালের খিদে। আজ রুদ্রনাথ সেই খিদে মেটাতেই এখানে উপস্থিত হয়েছে। দড়াম শব্দ করে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। ওরা সকলেই এখন রুদ্রনাথের হাতে বন্দী। রুদ্রনাথ বলে উঠল, তোমাদের আর কিছুই করার নেই, এই মন্দির থেকে তোমাদের আর বেরোনো হবে না, এখানেই তোমাদের ভবলীলা সাঙ্গ হতে চলেছে। পরম আর অনিমেষ মন্দিরের মেঝেতেই বসে রয়েছে, কিন্তু ভয়ে ওদের বুক কাঁপছে। এবার পরম দেখল রাজদীপের শরীর থেকে সেই কালো রং বেরিয়ে আসছে। এখন আবার তা গুঁড়ো আবিরের মতোই দেখতে লাগছে। পরম আর অনিমেষ কিছু বুঝে ওঠার আগেই সেই অভিশপ্ত কালো আবির উড়ে গিয়ে মোহন বাবার দু হাতের চারপাশে একটা হাত কড়া তৈরি করল, যেন হাত দুটো কোনো অদৃশ্য শক্তি একসাথে বেঁধে দিল। আর রাজদীপ এবার চোখ বন্ধ করে পড়ে গেল মেঝের ওপর। পরম রাজদীপের দিকে দৌড়ে যাওয়ার জন্য উঠতেই দুটো বরফের মতো ঠান্ডা হাত ওকে টেনে নিয়ে গিয়ে ফেলে দিল দেওয়ালের গায়ে। সেই 4 ছায়ামূর্তির একজনই পরমকে বাধা দিয়েছে। রুদ্রনাথ এবার আকাশ বাতাস কাঁপিয়ে হেসে উঠল। তারপর রাজদীপের হাত ধরে তাকে টেনে তুলে বলল, ফিরে আয় বাছা, তুই শেষ শিকার, তুই যে এখন আমার। মোহন বাবা তখনও চোখ খোলেনি, চোখ বন্ধ করে এক মনে মন্ত্র পড়ে যাচ্ছে। রাজদীপ রুদ্রনাথের হাতে বন্দী হয়ে জ্ঞান ফিরে পেয়েছে। ও নিজেকে রুদ্রনাথের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে ক্রমাগত, কিন্তু পারছে না। পরমের হঠাৎ মনে পড়ল সেদিন রাতে দিদা ওকে যা বলেছিলেন। তিনি বলেছিলেন ওই কালো আবিরই যত নষ্টের গোড়া। ওর মনে হলো এই আবিরই যদি সবকিছু শুরু করে থাকে, তবে শেষ করার ক্ষমতাও আছে ওই আবিরের মধ্যে। পুরো আবিরটা তো রাজদীপ নিজের হাতে বের করে নেয়নি, খানিকটা আবির তখনও সেই ঠোঙার মধ্যে ছিল। রাজদীপ যখন রাস্তায় পড়ে গেছিল সেই ঠোঙাটা তুলে নিজের পকেটেই রেখেছিল পরম।
বন্দি অবস্থাতেই কোনো মতে একটা হাত সন্তর্পণে পাঞ্জাবির পকেটে ঢোকালো। হ্যাঁ, এখনো আছে ঠোঙাটা। পরম সেটা বের করে অনিমেষের দিকে ছুঁড়ে দিয়ে চেঁচিয়ে উঠল, অনিমেষ ভাই, ওই ঠোঙাটায় কালো আবিরটা আছে, ঠোঙা খুলিস না, আবিরে হাত দিস না, ঠোঙা সবাই তোরে জ্বালিয়ে দে। ব্যাপারটা কি হচ্ছে রুদ্রনাথ বা বাকি 4 ছায়ামূর্তি বুঝে ওঠার আগেই অনিমেষ ছো মেরে ঠোঙাটা তুলে নিয়েছে আর ক্ষিপ্র গতিতে পকেট থেকে লাইটার বের করে আগুন ধরিয়ে দিয়েছে সেই ঠোঙায়। আবিরটা জ্বলে উঠতেই তার থেকে তীব্র আগুনের হলকা বেরিয়ে এলো। অনিমেষ 2 হাত তুলে নিজের মুখ ঢাকল। সেই আগুন আরো বেড়ে উঠে রং পাল্টে নীল হয়ে গেল, আর সেটা হতেই 4 ছায়ামূর্তির গলা দিয়ে বেরিয়ে এলো চিৎকার। সেই চিৎকার প্রচণ্ড তীক্ষ্ণ, কানে তালা লেগে যায়। ভয় পরম চোখ বন্ধ করে নিয়েছিল, কিন্তু ওর 2 হাতের ওপর থেকে সেই ভীষণ ঠান্ডা স্পর্শ সরে যেতেই ও চোখ মেলে তাকালো। দেখতে পেল 4 ছায়ামূর্তি এক এক করে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, আর মোহন বাবার হাত বেঁধে দেওয়া কালো আবিরের হাতকড়াও এবার হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করেছে। রুদ্রনাথের দিকে চোখ ফিরিয়ে পরম দেখতে পেল তার মুখে স্পষ্ট যন্ত্রণার ছাপ, তার শিরা উপশিরা ফুলে উঠেছে। অতি কষ্টে নিজেকে সামলে নিল রুদ্রনাথ, তারপর বলল, এত সহজ নয়, এত সহজ নয়। যদিও তার গলার তেজ এখন অনেক কম। এবার রাজদীপের দিকে তাকালো পরম। রাজদীপ এতক্ষণ নিথর হয়ে মেঝেতে পড়েছিল, কিন্তু তার শরীরেও স্পন্দন দেখা যাচ্ছে। শ্বাস নিচ্ছে রাজদীপ। পরমের ইচ্ছে হলো ছুটে নিজের বন্ধুর কাছে যেতে, কিন্তু তার আগে এই শয়তানকে নিকেশ করা দরকার। এমন সময় মন্ত্রোচ্চারণ থামিয়ে চোখ খুলল মোহন বাবা। তারপর বলল, আজ নয় রুদ্রনাথ। রুদ্রনাথ বলল, তোর বাবার জন্যই আমায় চলে যেতে হয়েছিল। আজ আমি তোকে শেষ করে দেব। আমার বাবাকেও পারোনি, আমাকেও পারবে না। রুদ্রনাথের তখনও কিছু শক্তি অবশিষ্ট ছিল। ও একটা হাত ওপর দিকে তুলে বলতে শুরু করলো, গুরুদেব, গুরুদেব, আজ তুমি ফিরে এসো। এই মন্দিরের পথ চিনিয়েছিলে তুমি, আমায় শিক্ষা দিয়েছ তুমি। আমি এতদিন আমার আত্মাকে আটকে রাখতে পেরেছি শুধু তোমার জন্য। এই শেষ লড়াইয়ে তুমি এসো, আমার পাশে দাঁড়াও গুরুদেব, আমায় শক্তি দাও। পরমের হাত পা ঠান্ডা হয়ে এলো। আরো বিপদ অপেক্ষা করে আছে ওদের জন্য। এখন কি হবে? রুদ্রনাথের কথা শেষ হতেই মন্দিরের মেঝেতে ফাটল দেখা দিল। ওরা প্রত্যেকে ভারসাম্য হারিয়ে পড়েই যাচ্ছিল, কিন্তু কোনো মতে নিজেদের সামলে নিল। আর তখনই মাটির নিচে শুনতে পেল গুরু গুরু শব্দ। ও কাতর দৃষ্টিতে মোহন বাবার দিকে তাকালো। মোহন বাবা ওকে আশ্বস্ত করার ভঙ্গিতে হাত নাড়ল। অন্যদিকে রুদ্রনাথ এবার রাজদীপের শরীরটা মন্ত্র বলে শূন্যে তুলে নিলেন। এই জিনিস পরম ছোটবেলায় ম্যাজিক দেখতে গিয়ে দেখেছিল। সত্যি সত্যি যে এমন দৃশ্য একদিন চোখের সামনে দেখতে হবে তাও কোনোদিন কল্পনাও করেনি। মোহন বাবা কিন্তু এসবের মাঝেও বিচলিত হয়নি। তার জায়গা ছেড়ে এতক্ষণে উঠে দাঁড়ালো মোহন বাবা। তারপর এগিয়ে গেল শূন্যে ভাসমান রাজদীপের দিকে। তারপর বলল, ক্ষমতা শুধু তোমার গুরুরই ছিল না রুদ্রনাথ, ক্ষমতা আমারও কম কিছু নয়। আমি বিদ্যা শিখেছি আমার বাবার থেকে, আর বিপদের সময়ও আমি জানি তিনি আমার পাশেই আছেন। এই বলে তিনি নিজের ধুতির সাথে বেঁধে রাখা আংটিটা খুলে বের করলেন। এই একই নকশার আংটি পরমের হাতেও আছে।
তারপর কোমরে গুঁজে রাখা ছুরিটা খুলে নিয়ে চলে এলেন রাজদ্বীপের একেবারে পাশেই। মাটির নিচে গুরু গুরু শব্দ তখন আরো বেড়ে উঠেছে। মোহন বাবা এবার চকিতে রাজদ্বীপের একটা হাত তুলে নিয়ে তার আঙুলের ওপর ছুরি চালালেন। সেখান থেকে রক্ত বেরোতেই সেই রক্ত ফোঁটা ফোঁটা করে ফেলতে লাগলেন তার বাবার বানিয়ে দেওয়া আংটির ওপর। আর তখনই রুদ্রনাথ আর্ত চিৎকার করে উঠল। তার শরীর যন্ত্রণায় কুঁকড়ে যেতে লাগলো। এমন সময় আশ্চর্যজনকভাবে রাজদ্বীপের জ্ঞান সম্পূর্ণ ফিরে এলো। ও পড়েই যাচ্ছিল, কিন্তু অনিমেষ এক লাফ মেরে রাজদ্বীপকে ধরে ফেলল। আর তখনই মন্দিরটা যেন জীবন্ত হয়ে কেঁপে উঠল। মোহন বাবা আদেশ দিল, তোমরা পালাও। পরম বলল, না না, আপনি আপনি কেন যাবেন না আমাদের সাথে? মোহন বাবা বলল, অবুঝের মতো হয়েও না। যে সত্তাকে রুদ্রনাথ জাগিয়ে তুলেছে তাকে দমন করার সাধ্য ওর নেই। আর সেই সত্তা যতক্ষণ না মানুষকে বলি হিসেবে পাচ্ছে তাকে তুষ্ট করা যাবে না। তোমরা যাও। পরম বুঝল আর এখানে অপেক্ষা করাটা মূর্খামি। ওরা একটুও সময় নষ্ট না করে সেই মন্দির থেকে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে ওরা দেখল অল্প অল্প করে ভোরের আলো ফুটছে। ওদের চোখের সামনে সেই মন্দির ধ্বংস হয়ে কোথায় মিলিয়ে গেল। গাছটা শুধু আগের মতো দাঁড়িয়ে রইল তার জায়গায়। ওরা বুঝল নিজের জীবন বলি দিয়ে মোহন বাবা রুদ্রনাথের সমস্ত কালো জাদু ধ্বংস করে দিয়ে গেলেন। পরম শুধু বুঝতে পারছিল না রাজদ্বীপের হাত কেটে কেন মোহন বাবা রক্ত নিলেন। ও হাঁটতে হাঁটতে রাজদ্বীপকে প্রশ্ন করল, এই তুই যখন অজ্ঞান হয়ে গেছিলি তখন কি হচ্ছিল একটু বলতো? রাজদ্বীপ উত্তর দিল, আমি আমি বুঝতে পারিনি অতটা, কিন্তু ওই রুদ্রনাথ আমার মধ্যে কথা বলে যাচ্ছিল। বলছিল আমি নাকি ওরই বংশধর। পাশের গ্রামের একটা মেয়েকে বিয়ে করেছিল রুদ্রনাথ, কিন্তু সেই বউ তার ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। আর কোনোদিন নিজের ছেলের মুখ দেখতে পারেনি ও। এ তার বড় দুঃখ। আর বলেছিল মন্দিরের দেওয়ালে নাকি দেবীর পায়ের কাছে রুদ্রনাথের নিজের রক্ত লেগে আছে। সেই রক্ত আমার শরীরে মিশে গেলে আমিও ওর মতোই ক্ষমতাবান হব। তারপরে আমরা দুজনেই গ্রামকে শেষ করে দেব। আর কেন জানি না আমি সেই কথা খানিকটা বিশ্বাসও করেছিলাম। এখন পরমের সামনে পরিষ্কার হয়ে গেল মোহন বাবা কেন রাজদ্বীপের হাত কেটে রক্ত নিয়েছিলেন। রুদ্রনাথের বংশধরের রক্তেই তাকে শেষ করে দিলেন মোহন বাবা। পরম এবং বাকিরা ভারাক্রান্ত মনে গ্রামের দিকে হাঁটা দিল। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।